জেনারেল ওসমানী ওখানে কেন আসেনি, ওনারা শীর্ষ পর্যায়ে যারা ছিলেন কেউ কিছু বলেননি, রাজনীতিবিদ যারা ছিলেন তারাও কিছু বলেননি। তো এটা নিয়ে ধোঁয়াশা আছে এবং বিভিন্ন রকমের গল্প আছে। একটা গল্প হলো যে উনি হেলিকপ্টারে করে ঢাকার দিকে আসছিলেন, ভৈরবের ওখানে ওনার হেলিকপ্টারের উদ্দেশ্যে লক্ষ্য করে গুলি করা হয়। এই জয়লাভের পেছনে যে ভিত্তি তৈরি করে দিয়েছে আমাদের পক্ষে, তারা এটাকে স্বীকৃতি দেয় না, এবং এইটা যেন স্বীকৃতি না দেয়, তারা আজীবন এইটাকে ভেজে খেতে পারে, এই জন্যই তাকে আসতে দেওয়া হয় না। এটাই আমি ইনফ্যাক্ট ৭৪ ডিসেম্বর বিজয় দিবসেই আমি গাইবান্ধা, আমার মামা ওখানে কলেজের অধ্যাপক ছিলেন, আমি আচ্ছা। ওখানে বেড়াতে গিয়েছিলাম। জাসদের নেতা কর্মী তারা সবসময় তাদের খোঁজে থাকতো। তো আমাকে ওই শহরে নতুন দেখে তারা আমাকে ফিজিক্যালি মানে আমাকে হেনস্থা করেছে, আমাকে চুল ধরে টেনে ট্রাকে উঠিয়েছে, এবং আমাকে তাদের ক্যাম্পে নিয়ে গেছে, যেখানে আমার সামনে দাঁড়িয়ে তারা মানে কথা বলতে ভয় পায়, যে তারা চিৎকার করে কথা বলছে, এবং আমার জিওসির সামনে কথা বলছে। তখন জেনারেল মইনের বিরুদ্ধে এত ক্ষুব্ধ, বলছে যে স্যার, আমাদের প্রতিটা ক্যান্টনমেন্টে একটা করে ওনার মূর্তি বানাতে হবে। হজের সময় মানুষ যে শয়তানকে পাথর মারে, ওই মূর্তির সামনে পাথর রাখতে হবে, পরে প্রতিটা ব্যাটালিয়নের প্রতিটা সৈনিক ওইটার সামনে দিয়ে যাবে এবং পাথর মেরে মেরে যাবে। 16 ডিসেম্বর যে বিজয় পত্র সেটাই সাইন করছে পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি, আর আমাদের পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা। কিন্তু আমরা তো জানি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী। তো ওসমানী সাহেব কেন ওখানে ছিলেন না, কেন জেনারেল অরোরা আমাদের পক্ষে সাইন করলেন? তো মুক্তিযুদ্ধে যে দলিল পত্রে স্বাক্ষরিত হয়েছিল দুই পক্ষের সিগনেচার, এই দলিল পত্রটা আমাদের কাছে নেই। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অর্জন, এইটা আমাদের দেশে নেই, এইটা সংরক্ষিত ইন্ডিয়ায়। এইটা কিভাবে ইন্ডিয়ায় গেল এবং এটা কেন ইন্ডিয়ায়? আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপ পডকাস্টের বিজয় দিবসের উপলক্ষে স্পেশাল একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক চৌকস কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আপনাকে এবং দর্শক শ্রোতা সবাইকে সালাম ও শুভেচ্ছা, বিজয় দিবসের আগাম শুভেচ্ছা। জি, আমরা আসলে বিজয় দিবসের আগেই পডকাস্টটা রেকর্ড করে ফেলছি যেন আমরা 16 ডিসেম্বরেই আপলোড দিতে পারি। জি। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল আপনার সাথে কথা বলার, এই প্ল্যাটফর্মের মাধ্যমে আপনার সাথে আমার কথা হচ্ছে। তো ভাই, বিজয় দিবস আসলে আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সিগনিফিকেন্ট একটা দিন। এবং আপনার জীবনের বিজয় দিবসের খুব সম্ভবত দুইটা অধ্যায়। একটা হচ্ছে গিয়ে বাংলাদেশ আর্মিতে জয়েন করার আগে এবং একটা বাংলাদেশ আর্মিতে জয়েন করার পরে। জি। তো এই দুটো নিয়ে আমি একটু জানতে চাই আপনার অভিজ্ঞতা কেমন ছিল, কিভাবে আপনি দিনটি উদযাপন করতেন? জি, ধন্যবাদ। 1971 সালের 16 ডিসেম্বর আমাদের বিজয় দিবস। তো এরপরে আমি বাংলাদেশে তিনটা বিজয় দিবস পাই: 72, 73, 74। 75 ইংল্যান্ডে চলে যাই। তো 75, 76, 77 বিজয় দিবস ওখানে কাটাই। আবার 78 শেষে দেশে চলে এসে অল্প কিছুদিন আগে আসি। তো 78, 79 এখানে পাই। এরপরে 80 সালের শুরুতে আর্মিতে জয়েন করে যাই। জি। তখন থেকে তো সেনাবাহিনী জীবন আমার শুরু হলো। তার মানে আপনি 5টা বিজয় দিবস হচ্ছে এজ এ সিভিলিয়ান বাংলাদেশে সেলিব্রেট জি, করতে পারছেন। বাংলাদেশ থেকেছি, ইংল্যান্ডে থেকেছি তিনটা। ওখানে তো বিজয় দিবসের কোনো উৎসব টুৎসব তেমন কিছু তো হতো না তখন। জি। আর আমি থাকতাম ম্যানচেস্টারে। লন্ডনে হয়তো দূতাবাসে হয়তো কিছু হতো, আমার জানার সুযোগ ছিল না। আমি তখন ছাত্র ওকে। ছিলাম, ইয়াং ও লেভেল লেভেল করি, এগুলো নিয়ে তখন এত বেশি চিন্তা করার সুযোগ ছিল না। জি। তো দেশের তো প্রথম বিজয় দিবসের বার্ষিক উদযাপন 1972 সালে। জি। তো তখনকার দিনে বিজয় দিবস স্কুলে কিছু অনুষ্ঠান হতো, সব স্কুলে হয়তো হতো না। সরকারি স্কুলগুলোতে অনুষ্ঠান হতো, কিছু কালচারাল অনুষ্ঠান হতো, কিছু আলোচনা হতো। আহ, একটা আনন্দ উৎসব মুখর পরিবেশ ছিল দেশের সব জায়গায় প্রথম দিকে। 72-এর পরে আমার যতটুকু মনে পড়ে, 73-এটা এতটা জাঁকজমকপূর্ণ ছিল না, কারণ ততদিনে অলরেডি আপনার কিছুটা শেখ সাহেবের যে অপশাসন শুরু হয়ে গেছে, মানুষের মধ্যে একটা হতাশা এসছে। এদিকে জাসদ ছাত্রলীগের ছেলে পেলে দেখলে মারছে, হত্যা করছে, দেশে মানুষ আস্তে আস্তে খাদ্যাভাব দেখা দিচ্ছে, দেশে নানা রকম সমস্যা দেখা দিচ্ছে। আওয়ামী লীগ এবং তাদের দলের নেতা কর্মী সাঙ্গপাঙ্গদের যাদের সংগঠন যত আছে, তাদের লুটপাট শুরু হয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয়েছে, এবং এগুলো শেখ সাহেব তো প্রশাসক হিসাবে ব্যর্থ ছিলেন। উনি ওনার দলের লোকজন তো, আপনার শেখ সাহেব তো অস্ত্র সমর্পণ যখন করতে বললেন পাকিস্তান থেকে ফিরে এসে, তখন সব দলই অস্ত্র সমর্পণ করলো, সব
বেসামরিক যারা ছিল তারা অস্ত্র সমর্পণ করলো, কিন্তু ওনার দলের লোকজন সমর্পণ করে। জি। তারা অস্ত্র নিয়ে বিভিন্ন রকমের কর্মকাণ্ড শুরু করলো, ব্যাংক লুট থেকে শুরু করে। আপনি বাংলার দুইটা সিনেমা আছে, খানাতা নামে একজন খুব বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ছিলেন, উনি করেছিলেন আবার তোরা মানুষও, আর একটা হলো ওরা 11 জন। এই দুটাতে দেখা জি। যায় যে 72-75-এ মুক্তিযোদ্ধাদের কি অবস্থা ছিল, তারা হতাশায় ছিল। পরীক্ষার হলে অস্ত্র নিয়ে গেছে, অস্ত্র পাশে রেখে পরীক্ষা দিচ্ছে, টিচারকে হুমকি দিচ্ছে, এই ধরনের অবস্থা ছিল। অস্ত্র নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, এবং এটা বাস্তবতা, এটাই বাস্তবতা। এই জন্যই উনি লিখেছিলেন আবার তোরা মানুষ হ, জি। এই সিনেমাটা করেছিলেন। তো ওই অবস্থায় প্রথম বছরটা যতটা আনন্দ মুখর ছিল, পরবর্তীতে আস্তে আস্তে স্তীমিত হয়ে আসলো। 74-এ যেহেতু দুর্ভিক্ষ হলো, তখন ওই অবস্থা আরো মানে এটা একটা ভালো মন্দের মিশ্রণ, একটা সুখ দুঃখের মিশ্রণ। তো তখন দেশের অবস্থা খুব ভয়াবহ। আমি 74 এসএসসি পরীক্ষা পাশ করি। তো ওই সময় আমরা ঢাকা শহরে তটস্থ থাকতাম আমরা, কারণ তখন এই রক্ষী বাহিনী এবং সরকারি গোয়েন্দা বাহিনী তারা যখন তখন যুবক ছেলেপেলে যেখান থেকে উঠিয়ে নিয়ে যেত। আমি ইনফ্যাক্ট 74 ডিসেম্বর বিজয় দিবসেই আমি গাইবান্ধা, আমার মামা ওখানে কলেজের অধ্যাপক ছিলেন, আমি আচ্ছা। ওখানে বেড়াতে গিয়েছিলাম। আমার তখন চুল একটু বড় বড় ছিল, তখন সবাই বড় বড় চুল রাখতো, আমারও বড় বড় চুল ছিল। ট্রেন্ড তখন ছিল তারা তখন। আপনার বামপন্থী নকশালীদের ভয়ে খুব তটস্থ থাকতো। বহু আচ্ছা। বামপন্থী নকশালী, জাসদের নেতাকর্মী তারা সবসময় তাদের খোঁজে থাকতো। তো আমাকে ওই শহরে নতুন দেখে তারা আমাকে ফিজিক্যালি মানে আমাকে হেনস্থা করেছে, আমাকে চুল ধরে টেনে ট্রাকে উঠিয়েছে। 16 ডিসেম্বরের কথা বলছি, 1974-এর। 16ই ডিসেম্বর। 1974। এবং আমাকে তাদের ক্যাম্পে নিয়ে গেছে। আমাকে মারধর করেনি, কিন্তু মানে ধাক্কাধাক্কি করেছে, আমার চুল ধরে টান দিয়েছে, এবং আমি ওখানে কে কি করছি এগুলো জানতে চাচ্ছে। তো আমার ক্যাম্পে নিয়ে যাওয়ার পরে আমাকে একটা ঘরে আটকে রাখলো কিছুক্ষণ। তো আমি তাদেরকে বারবার বলছিলাম যে আমি এসএসসি পরীক্ষাতে, আমি একটা শিক্ষিত পরিবারের ছেলে, আমি লেখাপড়া করি, মামার বাসায় বেড়াতে এসেছি, আমি আপনাদের অফিসারের সাথে কথা বলতে চাই। তো তারপর এক পর্যায়ে তাদের একজন আসলো, দেখে মনে হলো অফিসার, তখন তো র্যাঙ্ক ট্যাঙ্ক চিনতাম না, এখন বুঝি যে কাতে কিছু ছিল টিল, অফিসারই হবে। জি। তো সে ভালো ব্যবহার করেছে। তো যেখানে আচ্ছা। নিয়ে গেল ক্যাম্পটা, ওটার কাছে আমার আরেক খালার বাসা ছিল, মামার বাসা ওখান থেকে খুব বেশি দূরে ছিল না। আমি বললাম ঠিক আছে, ওকে। আপনারা আমাকে এখানে আটকে রেখে খুঁজলেন, এটা আমার এক খালার বাসা হয়, আমার মায়ের কাজিন আর আমার আপন মামা আছেন ওখানে। প্রফেসর পাড়া বলে একটা আছে, যেখানে সব কলেজের প্রফেসররা থাকে। আচ্ছা। আপনার গিয়ে খোঁজ নিয়ে আসেন, আপনার যদি অবিশ্বাস হয় আপনি ওখানে খোঁজ নিয়ে আসেন, নিয়ে এসে দেখেন। আমি বেড়াতে আসছি মামার বাসায়, আমার তো আপনার আমাকে কি সন্দেহ করে ধরে নিয়ে আসছে আমি জানি না। যাই হোক, অফিসার আমার কথাবার্তা বলে ই ওয়াজ ইমপ্রেসড, আমার আর খোঁজ খবর ছাড়াই আমাকে ছেড়ে দিয়েছে। প্রায় ঘন্টা 3 আমি তাদের হাতে জিম্মি ছিলাম। তো এই আচ্ছা। ধরনের অসংখ্য মানুষের, হাজার হাজার মানুষের এই ধরনের অভিজ্ঞতা আছে, অনেকে তো জীবনই ফিরে পায়নি। তো এই জন্য খুব সহসাই বিজয় দিবসটা ওরকম ভাবে উদযাপিত করা সম্ভব হয়নি যেরকম ভাবে হওয়া উচিত ছিল প্রথম থেকে। জি। ইংল্যান্ডে 3 বছর কেমন কোনো উদযাপনই হয়নি। জি। আমার মনেও পড়ে না যে 16 ডিসেম্বর কি করেছি। সাধারণত কি করেছিলেন? আপনি তো হ্যাঁ। বিদেশে থাকেন, জানেন এই সমস্ত সময় যারা ছাত্র, তারা কিছু মানে অড জব করে কিছু কামাই করে। হ্যাঁ, হ্যাঁ। আমি এরকম বিভিন্ন অড জি। জব গিয়ে করেছি ওই সময়টা, ক্রিসমাস এন্ড নিউ ইয়ার হলিডেজ হিসেবে। 78 ফিরে আসার পরেই আপনার বিজয় দিবস হলো, 79 বিজয় দিবস হলো। এই দুটা মোটামুটি তখন পরিস্থিতি ভালো। ওই যে একটা ভাটা পড়েছে আনন্দের, ওই আনন্দের ফ্লোটা আর ছিল না বলে আমি ফিল করেছি। আচ্ছা, আচ্ছা। 79 ডিসেম্বরে তখন আমি সেনাবাহিনীর নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে ব্যস্ত, ওগুলো নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। তো হুম। ওটা আমার ঠিক খুব একটা মনে পড়ে না, 78-79-তে তেমন কোনো কিছু করেছি। 72-টা মনে আছে, স্কুলে উৎসব হয়েছিল, আনন্দ অনুষ্ঠান হয়েছিল। আপনি কোন স্কুলে পড়তেন ভাই? আমি ঢাকায় পড়তাম গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলে, গভর্নমেন্ট যেটা ল্যাবরেটরি। আমাদের সময় বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী 1 নম্বর স্কুল ছিল। সারা দেশে স্কুল। সবাই জানতো এটা, এরা আশেপাশে কেউ আসতো না। মানে তো ঢাকা বোর্ডে আহ প্রথম 20 জনের মধ্যে 10 জনই আমাদের স্কুল থেকে থাকতো। আচ্ছা, আচ্ছা। যাক। তো কিন্তু আমি দুর্ভাগ্যজনক ভাবে ওই স্কুল থেকে ম্যাট্রিক পরীক্ষা দিতে পারিনি, এসএসসি দিতে পারিনি। কারণ আচ্ছা, আমার এক অমুসলিম শিক্ষক আচ্ছা, স্বাধীনতার পর 72 সাল থেকে আমাকে মানসিকভাবে, শারীরিকভাবে খুব নির্যাতন করতেন, আমার বাবার কথা বলে বলে। আচ্ছা, এবার আচ্ছা। আমাকে স্কুল ছাড়তে হয়েছিল। তো আমার বড় আপনার যেটা, কোনো অপরাধ না থাকা, মানে না থাকা সত্ত্বেও, মানে তাদের রাগ বা অনেক কিছুই আপনার উপর আসতো। এটা কি স্কুল জীবন থেকে পরবর্তী বাকি জীবন ক্যারি করতে হয়েছে? সারা জীবনে, জি হ্যাঁ। সারা জীবন। বাট আমি ভোগান্তি হয়েছে, রিয়েলিটি। বাট এটা হ্যাঁ। নিয়ে আমার কোনো কমপ্লেইন নাই। আমি আল্লাহর কাছে শুকরিয়া, হাজার শুকরিয়া জানাই যে আমার একটা মহান ব্যক্তি ছিল হিসাবে আমাকে জন্ম
দিয়েছেন তিনি দুনিয়াতে, যাকে সারা বিশ্বের মানুষ ভালো, কোটি কোটি মানুষের জন্য চোখে পানি ফেলে। এবং ওনার জি সন্তান হিসাবে আমি যে কি সম্মান পাই এটা ভাষায় প্রকাশ করা যাবে না। জি আরাফাতের ময়দানে শত শত মানুষ আমাকে জড়িয়ে ধরে যেভাবে অজর ধারায় কাঁদছে, কপালে চুমু দিচ্ছে, হাতে চুমু দিচ্ছে, ছবি তোলার জন্য আমাকে, আমার সাথে এমন ভাবে আমার শরীর ব্যথা হয়ে গেল এত মানুষের চাপাচাপিতে। আচ্ছা, তো এগুলি একে তো ওনার ছেলে আমার আমার উপর জুলুম হয়েছে, এই দুটো মিলে আর কি মানুষের আবেগ উতলে ওঠে। জি জি তো যাই হোক, তো ওনার ছেলে হিসেবে যে সমস্ত কষ্ট হয়েছে এগুলো তো আমার আখেরাতের ইনভেস্টমেন্ট, আমার আখেরাতে পাওনা ইনভেস্টমেন্ট থাকবে ইনশাল্লাহ। তো এটা নিয়ে আমার কোনো ইনশাআল্লাহ। পেরেশানি নেই, কষ্ট নাই, আক্ষেপও নেই। জি। তো আর্মিতে থাকতে আর্মির ভেতর কিভাবে সেলিব্রেট করতেন আপনি 16ই ডিসেম্বর? আম, সেনাবাহিনীতে 16ই ডিসেম্বর বেশ আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়। জি ওই দিন আমাদের একটা আপনার প্রত্যেকটা ইউনিটের সৈনিকদের সাথে আমাদের অফিসারদের দুপুরে একটা আনুষ্ঠানিক ভোজ হয়। সকালবেলা আনুষ্ঠানিক পতাকা উঠানো হয়। যারা কমান্ড লেভেলে থাকে ওনারা শহীদ মিনারের পথে পুষ্পস্তবক অর্পণ করেন। আর আপনার তো সরকারি ছুটি, সুতরাং অফিসিয়াল কোনো কাজ নেই, ওকে বিভিন্ন রকমের অনুষ্ঠানের মাধ্যমে এটা করা হয়। এটা সারা আর্মিতে সব বাহিনীতেই হয় এটা মোটামুটি। আমি অবশ্য অন্যান্য বাহিনী জানি না, 3 বাহিনীর কথা বলছি আমি, সেনাবাহিনী, নৌবাহিনী, জি বিমানের কথা বলছি। এটা জাঁকজমকপূর্ণ ভাবে উদযাপন করা হয়। অনেক জায়গায় বিজয় দিবসে রাত্রেবেলা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। জি তো এই বেশ ব্যস্ততার মধ্যে কাটে, কিন্তু আনন্দঘন ভাবেই কাটে। জি তো আপ- সেনাবাহিনীর আপনি যেটা বললেন যে কমান্ডার লেভেলে গেলে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তো আপনি তো শেষ দিকে এসে বড় কমান্ডার লেভেলে ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল ছিলেন, তার আগে কর্নেল ছিলেন। তো সেক্ষেত্রে আপনারও কি স্মৃতিসৌধে যাওয়া হয়েছে নাকি না, পুষ্পস্তবক নিয়ে? স্মৃতিসৌধে, জি হ্যাঁ, আমার স্মৃতিসৌধে ঢাকায় যখন গিয়েছি তখন স্মৃতিসৌধে আমাদের যাওয়া বাধ্যতামূলক ছিল। এবং আমরা গিয়েছি সেই ফজরের আগে গিয়েছি, ওখানে গিয়ে ফজর নামাজ পড়েছি, না হলে এত ভিড় হয়। তারপরে আচ্ছা আপনার আচ্ছা ভিভিআইপি রা আসেন দেখে ওখানে সিকিউরিটি অ্যারেঞ্জমেন্টের কারণে ওখানে ফজর পরে রওনা দিয়ে সময় পাওয়া যায় না, কারণ এটা সূর্যোদয়ের সাথে সাথে দেওয়া হয়। হুম তো ঢাকার বাইরে যখন থেকেছি ওখানেও জিওসিদের সাথে সাথে সিনিয়র হয়েছি। জুনিয়র লেভেলে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত লাগেনি, কর্নেল বা ব্রিগেডিয়ার অবস্থায় জিওসিদের সাথে সঙ্গী হতে হয়েছে। ওকে। তো আহ, বিজয় দিবস নিয়ে আসলে সচরাচর যে আলোচনাগুলা হয়, আমি আসলে সেগুলা কিছুই করতে যাচ্ছি না, কারণ বছরের পর বছর আমরা একই রকম কথা শুনে আসছি বিজয় দিবস নিয়ে, এবং কম বেশি সবাই জানি আমরা। তো আপনাকে যেহেতু আমরা সাথে পেয়েছি, আমরা একটু যেগুলা নিয়ে আলোচনা কম হয়, যে টপিক গুলা নিয়ে, জি, সেই বিষয়গুলো তুলে আনতে চাই। শিওর। যেমন আমি যখন ছোট ছিলাম, তখন আমি যখন বিজয় দিবসের প্রথম যে ছবিটা দেখি, বা আমার বয়সী সবাই যে ছবিটা দেখে, যে রেসকোর্স ময়দানে আমাদের বিজয় দিবস 16ই ডিসেম্বর যে বিজয় পত্র সেটাই সাইন করছে পাকিস্তানের পক্ষে জেনারেল নিয়াজি, আর আমাদের পক্ষে জেনারেল জগজিৎ সিং অরোরা। কিন্তু আমরা তো জানি আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন জেনারেল ওসমানী। তো ওসমানী সাহেব কেন ওখানে ছিলেন না, কেন জেনারেল অরোরা আমাদের পক্ষে সাইন করলেন? জি, আহ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। কারণ যারা এটার সাথে ইনভলভ ছিলেন ওনারা কোনো সঠিক উত্তর দিয়ে যাননি জাতির কাছে। এটা দুঃখজনক ব্যাপার। জি এটার সংশ্লিষ্ট উত্তর দেওয়ার সাথে সাথে আমি যে আগে যে জিনিসটা বলতে চাই সেটা হলো যে আপনার এই 16 তারিখ থেকে 22 তারিখ কিন্তু কিন্তু বাংলাদেশের কোনো সরকার ছিল না। বাংলাদেশে অস্থায়ী সরকার ছিল সৈয়দ নজরুল ইসলাম সাহেবের নেতৃত্বে। তারা কিন্তু 22 তারিখে ঢাকায় এসেছে। এটা একটা ওকে বিস্ময়কর বিগ কোয়েশ্চেন, বিশাল বড় একটা প্রশ্ন, কেন ওনারা 6 দিন দেরি করে আসলেন। এটা নিয়ে নানা রকমের নানা জল্পনা কল্পনা আছে, এবং যেটা পপুলার বিলিভ, এবং আমি ওটা বিশ্বাস করি, যে ওনাদের কাছে এই 6 দিন নাকে খত দেওয়ানো হয়েছে, গোলামীর নাকে খত দেওয়া হয়েছে। তাহলে ওনারা এই 6 দিন পরে কেন ঢাকায় আসবেন, যেদিন 16 তারিখ সকালে যদি ভারতের অন্যান্য নেতারা আসতে পারে, মিলিটারি লিডার আসতে পারে, জার্নালিস্ট আসতে পারে, আমাদের অস্থায়ী সরকার, আমাদের প্রধান সর্বাধিনায়ক কেন আসতে পারেননি? আপনি দেখবেন এখানে ইন্টারেস্টিংলি এই দুজনে কিন্তু তারা স্কুল জীবনের ফ্রেন্ড, নিয়াজি এন্ড অরোরা। তারা দুজনে ওকে, পাঞ্জাবের। এটা জানা ছিল না। হ্যাঁ, তারা দুজনে আচ্ছা, পাঞ্জাবের, এবং ইন্ডিয়ান আর্মিতে দুজনে একই ব্যাচে ছিল। ওকে তো তারা ওখানে পাকিস্তান হওয়ার পরে নিয়াজি পাকিস্তানে চলে গেছে, সে ইন্ডিয়া থেকে গেছে। তো অরোরা ছিল ইস্টার্ন কমান্ডের জিওসি, ওকে জেনারেল জিওসি ইন সি বলে ওরা। ইন্ডিয়া তো
বিশাল বড় রাষ্ট্র দেখে তাদের ইস্টার্ন কমান্ড, সেন্ট্রাল কমান্ড, সাউদার্ন কমান্ড এভাবে ভাগ করা আছে তাদের। তো ইস্টার্ন কমান্ডের আন্ডারে আমাদের এই বাংলাদেশ অঞ্চলটা পড়ে, এবং অরোরা ছিল ইস্টার্ন কমান্ডের জিওসি। জেনারেল ওসমানীকে সর্বাধিক করণীয় আমার অনেক প্রশ্ন আছে, আপনি চাইলে আমি এটা বিস্তারিত আলোচনা করতে পারি। আমি অন্যান্য ফোরামে আলোচনা করেছি, এটা আমার বইয়েও লিখেছি আমি এটা, যে আচ্ছা, সেনাবাহিনীর কিভাবে, বাংলাদেশ সেনাবাহিনী আজকে এই দুরবস্থার পিছনে মূল দায়ী হলো সেনাবাহিনীর রাজনৈতিকীকরণ, এবং এটা শুরু হয়েছে মুক্তিযুদ্ধ থেকেই জেনারেল ওসমানীকে সর্বাধিনায়ক বানানোর মাধ্যমেই। আপনি যদি একটা জটিল সার্জিক্যাল অপারেশন করেন, ওই জটিল সার্জিক্যাল অপারেশনের টিম লিডার হিসেবে আপনি সার্জনকে রাখবেন, আপনি একজন মিলিটারি কমান্ডার অবশ্যই। রাখবেন না, আপনি একজন ইঞ্জিনিয়ার হুম, রাখবেন না, একজন জাজ হুম, রাখবেন না, ব্যাংকার রাখবেন না। তো জেনারেল ওসমানী ছিলেন সেনাবাহিনী আর্মি সার্ভিসেস কোর ব্রাঞ্চ, এটা হলো খাদ্য রসদ সরবরাহ করা, এবং ওকে, উনি কোনোদিন যুদ্ধ করা দূরের কথা, যুদ্ধ দেখেনি উনি, যুদ্ধের লজিস্টিক সাপোর্ট দিয়ে গেছেন উনি। সেকেন্ড ওয়ার্ল্ড ওকে, ওয়ার যুদ্ধে লজিস্টিক সাপোর্ট দিয়েছেন। ইট ডাজন্ট নো হোয়াট দ্য ওয়ার ইজ অ্যাকচুয়ালি। তো এটা একটা সাধারণ যুদ্ধ না, এটা খুব জটিল যুদ্ধ ছিল আমাদের মুক্তিযুদ্ধ। এক্স্যাক্টলি। তো ওখানে উনি এএসসির অফিসার হিসাবে 1967 আমার যদি ভুল না হয় অবসর নেন, আওয়ামী লীগে যোগ দেন, এবং উনি 1970 নির্বাচন করে এমপি নির্বাচিত হন, এবং এমপি নির্বাচিত হয়ে উনি মুক্তিযুদ্ধে 25শে মার্চ ভারতে চলে যান। এবং উনি যেহেতু তৎকালীন বাঙালি অফিসারদের মধ্যে যদিও অবসরপ্রাপ্ত ফুল কর্নেল হিসাবে, কিন্তু উনি সর্বোচ্চ জ্যেষ্ঠ ছিলেন, সেই বিবেচনায় ওনাকে 4টা প্রমোশন দিয়ে সর্বাধিনায়ক করা হয়েছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, বাজি লাগতে পারে, আমি পৃথিবীর ইতিহাসে কোন এএসসি কোরের অফিসার একটা ফাইটিং প্লাটুনও লিড করে নাই, প্লাটুন সেকশনও লিড করে নাই, 10 জন, এরপর প্লাটুন, কোম্পানি, ব্রিগেড, ডিভিশন, আর্মি, এরপরে 3 বাহিনী। এটা পিওরলি পলিটিক্যাল। জ্যেষ্ঠতা কোনোদিনই যুদ্ধের জন্য বিবেচ্য বিষয় হতে পারে না। ওকে, সেই বিবেচনায় আমার মূল্যায়নে জেনারেল জিয়া হওয়া উচিত ছিল, কারণ 1 নম্বর উনি 1965 সালে ফার্স্ট বেঙ্গলের সাথে ওয়েস্টার্ন সেক্টর অর্থাৎ বর্তমান পাকিস্তান ভূখণ্ডে যুদ্ধ করে উনি বীরত্বের জন্য হেলালি জুরাত খেতাব পেয়েছিলেন। আমি পূর্বে একটা সাক্ষাৎকারে ভুলে সেকেন্ড বেঙ্গল বলেছেন, উনি ফার্স্ট বেঙ্গলে ছিলেন। ওকে। এরপরে উনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেটদেরকে যুদ্ধের কলা কৌশল শিখাতেন, এবং জেনারেল জিয়া। 1971 25 মার্চ উনি প্রথম বিদ্রোহ করেন। ওনার ব্যাটালিয়নের অবাঙ্গালি অধিনায়ককে হত্যা করে, উনি উপঅধিনায়ক হিসেবে তাকে হত্যা করে ব্যাটালিয়নে বিদ্রোহ করে কালুরঘাটে গিয়ে উনি স্বাধীনতার ঘোষণা দেন। ওনার থেকে আর কারো এটা বেশি হক ছিল না, এবং ওনাকে 4টা প্রমোশন মুক্তিযুদ্ধের দিয়ে, সর্বাধিনায়ক হওয়ার ক্ষেত্রে। জি জি, আমি এটা আমার মূল্যায়ন। এবং যে কোনো প্রফেশনাল মিলিটারি অফিসার যদি অন্ধ না হয় তাহলে সে এটা বলতে বাধ্য। আপনি একটা অফিসার অন্তর থেকে বলতে পারবে না যে একজন এএসসি অফিসার সর্বাধিনায়ক হতে পারে। ওকে, এটা হয়তো আমরা মিলিটারি টার্মস আমরা আসলে সহজে বুঝতেছি না যে আসলে না না, আপনি তো কমপ্লিকেশনসটা কোনো আসলে কোন যুদ্ধই করেন জায়গায়। নাই, আপনার কাজ জি, তো, আপনি যুদ্ধের, উনি একটু সিনিয়র হওয়ার পর যুদ্ধের কামানের গোলার আওয়াজ শোনা যায় 20-25 মাইল দূর থেকে, উনি কামানের গোলার আওয়াজে শুনতেন না, এত দূরে থাকতেন উনি। উনি কিভাবে যুদ্ধ আচ্ছা, পরিচালনা করবেন উনি? ওকে, এবং এই জন্য আপনি আওয়ামী লীগের এক নেতা আছেন অ্যাডভোকেট নুরুল কাদের, যিনি যখন ভারতে অস্থায়ী সরকার ছিল, সেই অস্থায়ী সরকার ভ্রাম্যমান কূটনীতিক ছিলেন, অ্যাডভোকেট নুরুল কাদের নাম। উনি একটা বই ওকে, লিখেছেন 266 দিনের স্বাধীনতা। আপনি জি। চাইলে আমি বইটা ছবিটা দেখাতে পারবো আপনাকে। তো ওই না, 266, আমি রেফারেন্সে দিয়ে দিব ছবি, জি, সমস্যা নেই। 266 দিনের স্বাধীনতা অনেক মোটা বই, এবং ডাবল সাইজের বই, এবং 600-এর উপরে পৃষ্ঠা আমার যতটুকু মনে পড়ে, এত মোটা বই, ওকে, এবং অনেক অসংখ্য শত শত ছবি আছে। উনি ওখানে বলেছেন মুক্তিযুদ্ধের সময় 2বার জেনারেল ওসমানী পদত্যাগ করেছিলেন। ওকে, প্রথমবার হলো সেক্টর কমান্ডারদের সাথে ওনার যুদ্ধের কলা কৌশল নিয়ে বাকপিতণ্ডায়, কারণ উনি তো যোদ্ধা না, আর সেক্টর কমান্ডার তো সবাই যোদ্ধা, রিয়েল ফাইটার্স। তো তাদের সাথে ওনার যুদ্ধ হয়েছে, বাকবিতণ্ডা হয়েছে, এবং উনি অভিমান করে উনি পদত্যাগ করেছিলেন। পরে আবার সবার অনুরোধে উনি আহ, আবার দায়িত্ব গ্রহণ করেন। আরেকবার হয়েছিল অক্টোবর মাসে, যখন, এটার সাথে আপনার প্রশ্নের উত্তর জড়িত। অক্টোবর মাসে যখন এই তথাকথিত মৈত্রী চুক্তি হয় ভারতের সাথে বাংলাদেশের, ফ্রেন্ডশিপ ট্রিটি যেটা হয় 25 বছর, আচ্ছা, ওটাতে লেখা ছিল যে কোনো যুদ্ধ হলে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ভারতের কমান্ডের আন্ডারে আসবে, ভারতের ইস্টার্ন কমান্ডের আন্ডারে আসবে। এখন ইস্টার্ন কমান্ডার হলো
একটা সেনাবাহিনীর পুরা এন্টায়ার ভারতের একটা অংশের কমান্ডার, ওকে, তার পুরা উপর হলো ভারতও না সেনাবাহিনী আসলে। কমান্ডার, হুম। আর তার উপর হলো 3 বাহিনী কমান্ডার। আচ্ছা। তো উনি বলেন আমার যত ছোট রাষ্ট্রই হোক, আমি একটা 3 বাহিনীর কমান্ডার, হুম। আমি কেন একটা উইং এর ইস্টার্ন কমান্ডের কমান্ডারের আন্ডারে কাজ করব? তো ওখানে বলেছিল যে যে কোনো অপারেশনে কমান্ড থাকবে ইস্টার্ন কমান্ডের কমান্ডারের হাতে, ভারতীয় বাহিনীর প্রধানের হাতে। এটা নিয়ে উনি খুব ব্যক্তিত্ব সম্পন্ন লোক ছিলেন, ওকে। এটা সবাই এক বাক্যে স্বীকার করে। এবং আপনি বোধহয় জানেন না, যখন শেখ সাহেব 1975-এর জানুয়ারিতে সব দল নিষিদ্ধ করে বাকশাল। বাকশাল কায়েম করলেন, 2 জন পদত্যাগ করেছিলেন। ওকে। একজন জেনারেল ওসমানী, আর একজন হলো আপনার ব্যারিস্টার মইনুল হোসেন, ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মানিক মিয়া সাহেব বড় ছিল। মানে, আওয়ামী লীগের মন্ত্রী ছিল বোধহয় আনোয়ার হোসেন মঞ্জু, একজন তার বড় ভাই। আচ্ছা। তো ওসমানী সাহেব ওটা নিয়ে খুব আপত্তি করেছিলেন, ওখানে তিনি পদত্যাগ করতে চেয়েছিলেন, ওনাকে পদত্যাগ করতে দেওয়া হয়নি। যুদ্ধের সময় ওনার সাথে সেক্টর কমান্ডার সবসময় একটা দূরত্ব ছিল। ওনার যে সশস্ত্র বাহিনী হেড সদর দপ্তরে ওনার যে চিফ অফ স্টাফ করা হয়েছিল, ওনার যে গুলনায়ক কর্নেল আব্দুর রব, উনিও আওয়ামী লীগের এমপি ছিলেন এবং উনিও এএসসি বিভাগেরই ছিলেন। মানে এটা একটা আচ্ছা, হাস্যকর। ওনারও সরাসরি মাঠের অভিজ্ঞতা নেই যুদ্ধের। কারণ আপনার দেখেন, যে কোনো কমান্ডারের ডিসিশনেই তার চিফ অফ স্টাফ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উনি মেইন ইনপুটটা দেয় এবং জি। অপারেশনের প্ল্যানের উনি অপশন বলে, স্যার দিস ইজ অপশন 1, দিস অপশন 2, দিস অপশন 3। অপশন 1 এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, 2 এর এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, 3 এর অ্যাডভান্টেজ। দিস ইজ দ্য ডিসিশন মেকিং প্রসেস। স্টাফরা স্টাফ ওয়ার্ক করে, ইন্টেলিজেন্স গ্যাদার করে, লজিস্টিক সাপোর্ট কি কি প্ল্যান করে, অপারেশন প্ল্যানকে কিভাবে সাপোর্ট করবে এটা চিন্তা করে, এবং তারপরে অপশনগুলো তারা দেয়। এখন কমান্ডার যে কোনো একটা অপশন চুজ করতে পারেন, অর এ কম্বিনেশন অফ 2 অপশনস নিতে পারেন, অর তিনটার থেকে কম্বিনেশন করে নিতে পারেন, অর উনি যে কোনো একটার থেকে নিয়ে নিজেরটা কিছু ইনপুট দিয়ে একটা অপশন দিতে পারেন যে ওকে গো অন দিস প্ল্যান। তো এখানে যিনি প্ল্যান অপশন অ্যানালাইসিস করে অপশন প্রেজেন্ট করছেন, মানে যিনি অ্যাপ্রুভ করছেন, দুজনে কেউ যোদ্ধা না। এটা হাস্যকর ব্যাপার। যাই হোক, তো এরপরে মুক্তিযুদ্ধের সময় যখন স্যারেন্ডারের ব্যাপার আসলো, তখন উনি কেন অনুপস্থিত ছিলেন, এটা নিয়ে একটা বিশাল প্রশ্ন। এটার জেনারেল ওসমানী কোনোদিনের সরাসরি উত্তর দিয়ে যাননি। ওখানে আপনি দেখতে পাবেন যে জেনারেল নিয়াজির ডান দিকে পিছনে দাঁড়িয়ে আছে এ কে খন্দকার, উপ সর্বাধিনায়ক তিনি, এয়ার কমান্ডার এয়ার ভাইস এখন। মার্শাল এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার। জি। তো তখন বোধহয় এয়ার কমান্ডার ছিলেন, পরে এয়ার ভাইস মার্শাল বিমান বাহিনীর প্রধান ছিলেন। জি। জি। তো বিমান বাহিনীর প্রধান তো অ্যাকচুয়ালি এখানে বাংলাদেশ বিমান বাহিনীর তো তখন যুদ্ধের সময় কোনো রোলই ছিল না। বা তখন কি বিমান বাহিনী এক্সিস্ট করতো বাংলাদেশে, কি কোনো হ্যাঁ, বিমান বা যারা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা বা বিভিন্ন পদবিতে ছিলেন তাদেরকে নিয়ে একটা ক্ষুদ্র বাহিনী করা হয়েছিল একটা। আমরা ওকে। জানেন 21শে নভেম্বর আমরা সশস্ত্র বাহিনী দিবস পালন করি। জি। এই কয়েকদিন আগে হয়ে গেল, জেনারেল ওসমান ম্যাডাম জিয়াও গিয়েছেন, ওখানে গিয়ে পরে উনি অসুস্থ জি। হাসপাতালে ভর্তি হলেন। জি। তো সশস্ত্র বাহিনী দিবসের প্রথম বাংলাদেশ 3 বাহিনী একসাথে একটা ক্ষুদ্র অপারেশন করেছিল, মানে সিগনিফিকেন্ট কোনো অপারেশন না, বাট যাত্রা শুরু করেছিল আর কি। আচ্ছা। এই জন্য আমরা বেশ। সশস্ত্র বাহিনী দিবস এটা খুব আড়ম্বরপূর্ণ ভাবে ঢাকায় এবং বিভিন্ন এলাকায় পালিত হয়। তো জেনারেল ওসমানী ওখানে কেন আসেনি, ওনারা শীর্ষ পর্যায়ে যারা ছিলেন কেউ কিছু বলেননি, রাজনীতিবিদ যারা ছিলেন তারাও কিছু বলেননি। তো এটা নিয়ে ধোঁয়াশা আছে এবং বিভিন্ন রকমের গল্প আছে। একটা গল্প হলো যে উনি হেলিকপ্টারে করে ঢাকার দিকে আসছিলেন, ভৈরবের ওখানে ওনার হেলিকপ্টারের লক্ষ্য করে গুলি করা হয় জি। এবং তখন উনি ওই হেলিকপ্টারটা রুট চেঞ্জ করে সিলেটে চলে যান। ওকে। এটা একটা কাহিনী আছে। একটা গল্প আছে উনি নিজে অস্বীকার করছেন, না আমি যাব না, আমি একটা বাহিনী প্রধান যেখানে আমি সর্বাধিনায়ক, সেখানে একটা বাহিনীর 3 বাহিনী না, একটা বাহিনীর একটা উইং, একটা কমান্ড, পার্ট অফ দ্য কমান্ডারের ওখানে সাইন করবে, আমি ওটাতে উপস্থিত থাকতে পারবো না। এই দুটাই মূলত প্রচলিত আছে, কোনটা সঠিক আমি জানি না। আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে প্রথমটাই সঠিক, যে ওনাকে আসতে দেওয়া হয়নি। তো এটা ওনারা কেন বলে যায়নি, এটা নিয়ে এই বিশ্বাসটা আরো বেশি দৃঢ় হয় যে ওনার যদি উনি নিজে যদি অস্বীকার করতেন তাহলে তো এটা উনিও বড় করে বলতেন, সরকারের সবাই বড় করে বলতো আমাদের বাহিনী প্রধানের মর্যাদা রক্ষার জন্য, ভাবমূর্তি উন্নতি করার জন্য।
এটা কোনো ওনারা বলেননি, তাতে করে প্রথমটাতেই মানুষের বিশ্বাস বেশি। এবং আমি জি যাদের সাথে সামরিক বাহিনী অফিসারদের সাথে আলাপ করেছি, অধিকাংশই মনে করে যে প্রথমটাই সঠিক, যে ওনাকে আসতে দেওয়া হয়নি। কিন্তু আসতে দেওয়া হলে উনি হয়তো ওখানে আপত্তি করতেন, আমি এখানে আছি সর্বাধিনায়ক, জি কেন উনি সাইন করবেন, এই ধরনের একটা। এবং এটা দিয়ে ভারত কিন্তু সুদূর প্রসারী হয়ে এটা করেছে যে তারা এটাকে এখনো তারা বলে যে ওয়ার বিটুইন ইন্ডিয়া এন্ড পাকিস্তান, ইন্ডিয়া এবং পাকিস্তান। আমাদের বিজয় দিবস কিন্তু বলে তারা। আপনি জি তাদের এইখানে এই বছর আপনি 16 ডিসেম্বর দেখবেন, তারা এটা তাদের বিজয় দিবস। এই বছর 16 ডিসেম্বর মোদির ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, সে একই কথা। তাদের জেনারেলদের ওকে যত বই পড়েছি, রিটায়ার্ড অফিসার যত বই পড়েছি, তারা নিজেদের বিজয়, তাদের বইয়ে মুক্তি বাহিনী, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কোনো অস্তিত্বই নাই। জি তো এটা আমার বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে, ওনাকে আসতে দেওয়া হয়নি, যেন তারা ইন দ্য লং রান জোর গলায় সবসময় বলতে পারে যে এটা তাদের যুদ্ধ ছিল এবং তাদের তারা যুদ্ধ জিতে ছিল এবং এসেছে। তারা জিতেছে, বাংলাদেশের কোনো ভূমিকাই ছিল না, বাংলাদেশের ভূমিকা খাটো করার জন্য। কিন্তু জি এই 12 দিনে মাত্র যুদ্ধ কোনোদিনই শেষ হতো না যদি এই 9 মাস থেকে আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের মুক্তিযোদ্ধারা এটা ক্ষেত্র প্রস্তুত না করতো। অবশ্যই। ক্ষেত্র প্রস্তুত করেছে কিভাবে? যেখানে যেখানে সশস্ত্র বাহিনীর উপর হামলা করেছে, ক্ষয়ক্ষতি যাই করুক না কেন, এই হামলা করে 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 তাদেরকে যুদ্ধটা প্রলম্বিত করেছে এবং তাদের মনোবল ভেঙে দিয়েছে। তাদের মনোবল ভেঙে দিয়েছে। আমরা সবসময় বলি যে সিলেকশন অ্যান্ড মেনটেন্যান্স অফ এইম, এটা আমাদের ফার্স্ট প্রিন্সিপাল অফ ওয়ার। ওকে তাদের সিলেকশন অফ এইম কি ছিল, পাকিস্তান আর্মির এইম কি ছিল? যুদ্ধ করে নিজের দেশের একটা অংশকে যুদ্ধ করে টেকানো যায়? তো তাদের এখানে ভুল ছিল। এবং এখানে ভুল থাকার পরে, এবং সেই সাথে যেটা লজিস্টিক্স সাপোর্ট যথেষ্ট ছিল না, তাদের মনোবল ডাউন ছিল। ফিল্ড ওকে মার্শাল মন্টগমারি, যিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তো দুটা ফোর্স ছিল, একটা অ্যালাইড ফোর্স, একটা অ্যাক্সিস ফোর্স। অ্যাক্সিস ফোর্স হলো জার্মানদের নেতৃত্বে, অ্যালাইড ফোর্স হলো ব্রিটিশদের নেতৃত্বে, আমেরিকা, আমাদের এই সাবকন্টিনেন্ট সবাই সবাই অ্যালাইড ফোর্সের অংশ ছিল। এবং আমাদের আমাদের এখানে যুদ্ধ হয়েছে, যেটা আপনার এই সিঙ্গাপুর থেকে নিয়ে একদম আসামের কাছ পর্যন্ত চলে এসতো, 700 মাইল পর্যন্ত তারা আমাদের অ্যালাইড ফোর্সকে ধাওয়া করে করে 700 মাইল এসেছিল। এবং তারপরে আবার অ্যালাইড ফোর্স লজিস্টিক বিল্ড আপ করে তারা এই 700 মাইল রিগেইন করেছে তাদেরকে। ওকে এবং এই বাংলাদেশে যত পুরনো পুরনো ব্রিজ আছে, হার্ডিঞ্জ ব্রিজ, তারপরে আপনার কিন ব্রিজ, আপনার ভৈরব ব্রিজ, যত রকমের বড় ব্রিজ আছে, এগুলো কিন্তু সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের লজিস্টিক সাপোর্ট বিল্ড করার জন্য হয়েছে। ওকে এটা এবং জানতাম না। বাংলাদেশে যত এয়ারপোর্ট আছে, জি এয়ারফিল্ড আছে, লালমনিরহাট, ঠাকুরগাঁ, কুমিল্লা, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, এবং যতগুলো এয়ারপোর্ট আছে, এই সবগুলি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার লজিস্টিক বিল্ড আপের জন্য এয়ারফিল্ড তৈরি করা হয়েছিল। জাহাজে করে ওই আপনার রসদ আসতো কলকাতায়, ওখান থেকে নামিয়ে এই ট্রেনে করে ওই হার্ডিঞ্জ ব্রিজের উপর দিয়ে ময়মনসিং হয়ে, ভৈরব হয়ে চিটাগংয়ে নিয়ে যেত। ওখান থেকে তারা লজিস্টিক সাপ্লাই দিত। এবং এই সবগুলো লিফটিং হতো বিমানে করেও। ফিল্ড মার্শাল স্লিম, যে এখন উনি যখন এখানে এই এলাকায় 14th আর্মি বলে একটা, 14th আর্মি কমান্ডার ছিলেন ফিল্ড মার্শাল স্লিম। ওনার বই আছে ডিফিট ইন্টু ভিক্টরি, খুব সুন্দর বইটা, বইটা পড়লে মজা পাবেন, ডিফিট ইন্টু ভিক্টরি। উনি এই এলাকার কমান্ডার হিসেবে কিভাবে এই ডিফিটটাকে টার্ন ইন্টু ভিক্টরি, লজিস্টিক, লজিস্টিকের জন্য দে ওয়ার লুজিং, এন্ড লজিস্টিক বিল্ড আপ করেই দে গেইন, দে ফট ব্যাক। এই দুইটার বড় কথা হচ্ছে লজিস্টিক সাপোর্ট যথেষ্ট ছিল না, আর ওইদিকে তাদের কোনো এইম ছিল না, সুনির্দিষ্ট কোনো এইম ছিল না তাদের। তো যার ফলে এই দুইটার ফলে তাদের মনোবল ডাউন ছিল। এবং যে মন্টগমারির নাম বললো, ফিল্ড মার্শাল মন্টগমারি, হি ওয়াজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য অ্যালাইড ফোর্সেস। তিনি বলেছিলেন যে মোরাল ইজ দ্য সিঙ্গেল গ্রেটেস্ট ব্যাটল উইনিং ফ্যাক্টর। মনোবল উঁচু থাকলে একজন 10 জনের বিরুদ্ধে ফাইট করতে পারে। মনোবল উঁচু থাকবে কখন? এই দুইটা কারণে, আপনার যদি এইম ঠিক থাকে এবং লজিস্টিক সাপ্লাই বিল্ড আপ ঠিক থাকে। তো এই কারণে আপনার এই 71-এ আমাদের যে ওয়ার, এই ওয়ারে কিন্তু আমাদের মুক্তিযোদ্ধারা, আমাদের সশস্ত্র বাহিনী এমনভাবে পাক সেনাবাহিনীকে তাদের দুর্বল করে দিয়েছিল মানসিক ভাবে, এটার জন্য তারা কিন্তু হেরে। তারা কিন্তু অ্যাকচুয়াল ব্যাটেল কোথাও হয়নি, কিন্তু এই 12 দিনে কিন্তু রিয়েল ব্যাটেল সামান্য কিছু ভৈরবে হয়েছে। পার্বতীপুর, আপনার ওই পার্বতীপুরের ওখানে হিলি একটা জায়গা আছে, যেখানে একদম বর্ডারের পাশে যে রেল লাইন, আপনার ট্রেন থেকে কিছু ইট মেরে আপনার ইন্ডিয়া পাঠিয়ে দিতে পারবেন, এরকম কাছে দিয়ে আসে। ওইটা একটা আচ্ছা চোরাচালানের জন্য খুব ভালো জায়গা। ওখানে ওকে ট্রেনে নিয়ে যায়, ওখানে ফেলে দেয়। তারপর তারা 12 দিনে যদিও জয়লাভ
করেছে, বাট এই জয়লাভের পেছনে যে ভিত্তি তৈরি করে দিয়েছে আমাদের মুক্তিযুদ্ধ, তারা এটাকে স্বীকৃতি দেয় না, এবং এইটা যেন স্বীকৃতি না দেয়, তারা আজীবন এইটাকে ভেজে খেতে পারে, এই জন্যই তাকে আসতে দেওয়া হয় না। এটাই আমার কনক্লুশন। ওকে, এই প্রসঙ্গে আরেকটা কথা এইটার বলে রাখি, সাথেই একদম সারেন্ডার জি সেরেমনি কিন্তু পৃথিবীর ইতিহাসে এর মধ্যে সারেন্ডার সেরেমনি রেয়ার। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে কিছু সামান্য হয়েছে, তাও এত বিশাল আর্মি, একটা 93,000 আর্মি ফোর্স এভাবে সারেন্ডার করেছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে, আমার মনে পড়ছে না ঠিক এক্স্যাক্টলি এই মুহূর্তে। আমার মনে পড়ে না যে এই ধরনের কোনো ইতিহাস আছে। ওকে, এটা তো আমাদের জন্য একটা নিঃসন্দেহে একটা জি, গর্বের তো বিষয়। এরকম একটা অনুষ্ঠানে কিন্তু আমাদের কোনো রিপ্রেজেন্টেশনই ছিল না বলতে গেলে। ইভেন যে এ কে খন্দকার সাহেব ছিলেন, উনাকে কিন্তু পাশে একটা চেয়ার দিয়ে বসে সম্মান দেখাতে পারতো। এটা তো কিন্তু বোঝা যায় যে তারা আমাদের কোনো মূল্যায়নই করেনি, আমাদেরকে তারা ইগনোর করতে চেয়েছে, উপেক্ষা করতে চেয়েছে। অথচ 1973 সালে সিমলা চুক্তির মাধ্যমে যখন এই 93,000 যুদ্ধাপরাধী ছেড়ে দেওয়া হলো, তখন কিন্তু ডক্টর কামাল হোসেন সাহেব পররাষ্ট্রমন্ত্রী হিসেবে ওই 93 জনকে ছেড়ে দেওয়াটা স্বাক্ষর করেছিল। একটা সারেন্ডার থেকে ছেড়ে দেওয়াটা বেশি ইম্পর্টেন্ট, নাই সারেন্ডার সাইনিং সেরেমনি ইজ বেশি ইম্পর্টেন্ট? অবশ্যই ওখানে সাইনিং ডক্টর কামাল সেরেমনিটা হোসেন বেশি কেন? বাংলাদেশ সরকার কোনো প্রতিনিধি নাই। এখানেও ইন্ডিয়ার চাল, হ্যাঁ, তারা যেন কোনোদিন বাংলাদেশকে ব্লেম করতে না পারে যে আমরা ছেড়ে দিয়েছি, তোমাদের পররাষ্ট্রমন্ত্রী তো সাইন করেছে। দেখেন ওরা কত ধূর্ত, ওরা সবকিছুই তারা তাদের স্বার্থ চিন্তা করে করে। এখানে আমাদের সর্বাধিনায়ক নাই, সর্বাধিনায়ক উপ অধিনায়ক ছিলেন, ওনাকে বসতেও দেওয়া হয় নাই। আর সারেন্ডার সেরেমনিতে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সাইন করে, 3 দেশের পররাষ্ট্রমন্ত্রী সাইন করেছে। জি, আশা করি আপনার উত্তরটা মোটামুটি পেয়েছেন। বুঝতে পারলাম। জি, মোটামুটি কাভার হয়েছে। একদম আমার পরবর্তী প্রশ্নটা ঠিক এটার সাথেই সংশ্লিষ্ট, যে যে দলিল পত্রে, মুক্তিযুদ্ধে যে দলিল পত্রে স্বাক্ষরিত হয়েছিল দুই পক্ষের সিগনেচার, এই দলিল পত্রটা আমাদের কাছে নেই। আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের অর্জন, এইটা আমাদের দেশে নেই, এইটা সংরক্ষিত ইন্ডিয়ায়। এইটা কিভাবে ইন্ডিয়ায় গেল এবং এটা কেন ইন্ডিয়ায়? আমরা কি কখনো উদ্যোগ নিয়েছিলাম এটা না, আমাদের দেশে ফিরিয়ে এটা আনার? আরেকটা বড় বিষয়। আমাদের মুক্তিযুদ্ধ আমাদের ভূমিতে সারেন্ডার হয়েছে, এটাও একটা বড় ফ্যাক্টর। আমাদের ভূমিতে সারেন্ডার হয়েছে, আমাদের অবশ্যই। রাজধানীতে সারেন্ডার হয়েছে, কেন্দ্রস্থলে। জি এটা আমাদের সরকারের ব্যর্থতা। ওই যে 6 দিন তার আসেনি, এসব তো আমরা তো, আপনি যদি 71-এর সেই তথাকথিত মৈত্রী চুক্তি, এটা তো গোলামী চুক্তি। আমি আমার প্রেস ব্রিফিং যেটা প্রথম করেছিলাম মুক্তির পরে 3 সেপ্টেম্বর গত বছরে, আমি স্পষ্ট বলেছি এটা গোলামী চুক্তি একটা। আমি আপনাকে 3টা শর্ত বলি, আপনি দেখেন। 1 নম্বর হলো, আমাদের দেশে কোনো সেনাবাহিনী এখানে থাকবে না, ভারতের সশস্ত্র বাহিনী এখানে থাকবে, ভারতের সেনাবাহিনী থাকবে। পৃথিবীর কোন স্বাধীন দেশ আছে যে স্বাধীন দেশে সেই দেশে সেনাবাহিনী না থেকে অন্য দেশে সেনাবাহিনী থাকবে? এই দেশের সার্বভৌমত্ব সার্বভৌমত্ব। কোথায় তাহলে? 2, আমাদের প্রশাসনের যারা প্রত্যক্ষভাবে, শব্দটা আছে, প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, তারা ছাড়া বাকি সবাইকে অপসারণ করতে হবে। ভারতের প্রশাসনিক কর্মকর্তারা এসে আমাদের প্রশাসন চালাবে। এবং আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলছি, মুক্তিযুদ্ধে প্রথমে সেনাবাহিনী বিদ্রোহ করেছে, এরপরে অন্যান্য বাহিনীর লোকজন জি যোগদান করেছে, এরপরে যখন পাকিস্তানি সেনাবাহিনী মে জুন মাসে অত্যাচার করা শুরু করলো, তারপরে ছাত্র জনতা সবাই গিয়ে যোগদান করেছে। প্রশাসনের শতকরা 1 ভাগ লোকও যায়নি। তার মানে শতকরা 99 ভাগ তাদের আচ্ছা লোক আমাদের প্রশাসন চালাবে, মোটামুটি প্রশাসন তাদের হাতে থাকবে। এবং জি ভারতের প্রশাসনিক কর্মকর্তা ঢাকায় চলে এসেছিল, ওটা ওই 266 দিনের স্বাধীনতা বই লেখা আছে। এই শর্তগুলি বলছে, এগুলো বই লেখা আছে, আপনি আচ্ছা, পড়ে দেখেন, 325-26 পৃষ্ঠা লেখা আছে। জি জি, 7টা হ্যাঁ। শর্ত ছিল খুব সম্ভবত। এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অধীনে থাকবে, তাদের ভারতের কেন্দ্রের নিয়ন্ত্রণে থাকবে। এটা কি কোন সুস্থ মস্তিষ্কের মানুষ কি এটাকে মৈত্রী চুক্তি বলতে পারে? এর প্রদেশ একদম ক্লাসিক্যাল এক্স্যাক্টলি। প্রদেশ হয়ে যেত এবং একটা। তাদের প্রদেশগুলো কিন্তু এইভাবেই চলে। তাদের তাদের ফরেন মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি কেন্দ্রের হাতে থাকে, তার নিজস্ব কোনো সেনাবাহিনী থাকে না, প্রশাসনের নিজস্ব থাকে না, তাদের মানে স্টেট গভর্নমেন্ট চালানোর, রাজ্যসভা চালানোর, সরকার চালানোর কিছু থাকে, কিন্তু মূল নিয়ন্ত্রণ থাকে কেন্দ্র জি সরকারের অধীনে, প্রশাসন থাকে। আচ্ছা, এখানে আরো একটা আছে, রাজ্য সরকারগুলি কি আছে, সেনাবাহিনী না থাকলে তাদের রাজ্য চালানোর জন্য একটা প্যারামিলিটারি ফোর্স আছে। এবং মুক্তিযুদ্ধে ওই আপনার মৈত্রী চুক্তি এটাও ছিল, বাংলাদেশ সরকার নিজস্ব প্রশাসন চালানোর জন্য একটা প্যারামিলিটারি ফোর্স করবে।
আমাদের কিন্তু বিডিআর ছিল। তাহলে ওরা ঠিক যে সিস্টেমে ওদের রাজ্যগুলা চালাতো ঠিক সেইগুলাই দিয়ে দিল আমাদের উপর। এবং আপনি দেখেন এই যে আমাদের তো বিডিআর প্যারামিলিটারি ছিল, আমাদের তো আনসার জি প্যারামিলিটারি ছিল, কিন্তু তারপরও রক্ষী বাহিনী তৈরি করা হলো। এবং কেন তৈরি করলো? এই রক্ষী বাহিনীগুলো তৈরি করলো সব ছাত্রলীগের ছেলে পেলে দিয়ে, যেন এটা একটা বেসিক্যালি শেখ সাহেবের গুন্ডা বাহিনী হলো, এবং তারা ওই গুন্ডামি কার্যক্রম করেছে। আমার বাসার সামনে মাঠ ছিল, আমরা খেলতাম। রাস্তার এদিক থেকে ওদিকে যেতে, আমার বাসা ক্রস করে রাস্তার মাঠে, ওই রাস্তা ক্রসে মাঠে যেতে হলে আমরা গলির মাথার দিকে দেখতাম যে কোনো সাদা গাড়ি আসছে কিনা, আসলে আমরা রাস্তা পার হতাম না, এরকম ভয় থাকতাম আমরা। আর যারা আমরা একটু আমাদের মতো অনেকেই তখন বড় অনেকেই ছিল, অধিকাংশই ছিল, তাদের ভয়টা আতঙ্কটা বেশি ছিল একটু। তো আচ্ছা এবং ওই সময় এই 75-এর আগ আচ্ছা পর্যন্ত আমরা এখন যেমন বাংলাদেশ সেনাবাহিনী হলো ফার্স্ট লাইন ফোর্স বলি, আমরা এই যুদ্ধ করব। এবং যুদ্ধ শুরু হয়ে গেলে যেটা জি বিজিবি, আগের বিডিআর, তারা তখন সেনাবাহিনীর অধীনে চলে আসে। আমাদের অর্গানোগ্রাম এইভাবেই, আমাদের অপারেশনাল প্ল্যান এইভাবেই আছে, এবং এটাকে সেকেন্ড লাইন ফোর্স বলে। আচ্ছা 72 থেকে 75 পর্যন্ত রক্ষী বাহিনীকে ফার্স্ট লাইন ফোর্স বানিয়ে মিলিটারিকে সেকেন্ড লাইন ফোর্স বানিয়ে বসে রেখা হয়েছিল। এটা তো মিলিটারি চূড়ান্ত অপমান আসলে। কল্পনা করা যায় না, আমার কাছে এখনো বিশ্বাস হয় না যারা মুক্তিযুদ্ধ ছিলেন, যারা সেনা প্রধান ছিলেন, জেনারেল সিনিয়র অফিসার ছিলেন, তারা কি করে এটা হজম করলেন। এটা যে অস্ত্র, গোলা বারুদ, খাবার, রসদ, ইউনিফর্ম, অ্যাকোমোডেশন সবকিছু তারা পাচ্ছে, রক্ষী বাহিনী পাচ্ছে। আর আমার সৈনিক, আমার অফিসার, তারা বুট পায় না, তারা ইউনিফর্ম পায় না, তারা খাবার একবেলা পায়, আরেক বেলা পায় না, অস্ত্র পায় না। এইভাবে তারা চলেছে 75 পর্যন্ত। এবং তারপরে 75 সালে শেখ সাহেবের নিহত করার পরে জেনারেল জিয়া এই রক্ষী বাহিনীকে সেনাবাহিনীর মধ্যে অ্যাবজর্ব করে নিয়েছেন। এবং তাদের যারা অফিসার ছিল রক্ষী বাহিনীতে, they were not trained to become military officers, আর্মি অফিসার হওয়ার জন্য তাদের ট্রেনিং করা হয়নি, যার ফলে ওনারা কেউই কিন্তু কোনো মিলিটারি একাডেমিতে ট্রেনিং নেননি। ওকে ট্রেনিং গুলিও হয়েছে এখানে, ট্রেনিংও কিন্তু ভারতে হয়েছে। চিন্তা করেন। ও রক্ষী বাহিনী ট্রেনিং ও ভারতে। আমাদের সেনাবাহিনী এখানে ছিল, সেনাবাহিনী কিন্তু কাজে লাগাতে পারতো ট্রেনিং, জি তারা ওখানে নিয়ে গেছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তারা ওখানে ইনডক্ট্রিনেটও করেছে, তারা ওখানে ব্রেন ওয়াশও করেছে, অবশ্যই। করে তাদেরকে এনে পাঠিয়েছে, সেনাবাহিনীকে সেকেন্ড লাইন করে করেছে। এবং এই জন্য রক্ষী বাহিনীর যত অফিসার সেনাবাহিনীতে ঢুকেছে, সেনাবাহিনীর অফিসারদের সাথে কোয়ালিটি তাদের অনেক অনেক নিচে ছিল। ইজ এন এক্সাম্পল, দু একটা নাম কি এটা না আমরা বললে জানতে পারি? ব্যক্তিগতভাবে কাউকে বিব্রত করা হবে, আমি করতে চাই না। কিন্তু তাদের আচ্ছা অধিকাংশ মেজর লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে রিটায়ার করেছে, আর বেশি উপরে উঠতে পারেনি। একজন দুজন কর্নেল আচ্ছা হয়েছে, আচ্ছা বেশি বলি। একজন দুজন ব্রিগেডিয়ার হয়েছে, একজন দুজন জেনারেল হয়েছে। হ্যাঁ, জেনারেল জেনারেল পর্যন্ত পর্যন্ত গিয়েছে গিয়েছে তারা। যারা আম, প্রকৃত অর্থে একটা পেশাদার সেনাবাহিনীতে ওনাদের হওয়াটা প্রশ্নবিদ্ধ ছিল। তো এই জন্য মানে ভারত তো, ওরা তো, আমরা তো যখন ব্রিটিশরা আসলো 1757 সালে, 100 বছর পর্যন্ত মুসলমানরা তো সে আগে যখন ফার্সি ছিল, আরবি ছিল, তারা ফার্স্ট ক্লাস সিটিজেন ছিল, ইন্ডিয়ান সেকেন্ড ক্লাস সিটিজেন ছিল। ভারত, হুম ইন্ডিয়া হুম যখন ব্রিটিশরা আসলো, তারা তখন ডিভাইড এন্ড রুল পলিসি করলো, করে তারা হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিল, এবং তারা এই সমস্ত বাদ দিয়ে ইংরেজিটাকে প্রাধান্য দিল। মুসলমানরা তখন অভিমান করে ওটা থেকে দূরে থাকার ফলে 100 বছর পিছিয়ে গেলাম আমরা। ভারত এগিয়ে গেল, আমরা পিছিয়ে গেলাম। জি তারপর 100 বছর পরে মুসলমানরা আস্তে আস্তে আসলো এগিয়ে। তো সেই হিসাবে ওরা কিন্তু অনেক ধূর্ত, এবং তাদের মধ্যে দেশপ্রেম আছে। তারা এট দ্য এন্ড অফ দ্য ডে তারা কিন্তু সবাই ভারতীয় মনে করে। ইভেন যারা এখানে আছে, এই দেশে কামায়, তারা ওই দেশে খরচ করে, ওই দেশে সেভিং করে, ওই দেশে বাড়ি করে। যারা স্বচ্ছ, আপনি খবর নিয়ে দেখেন এটা। তো আমাদের দেশে দেশপ্রেম অবশ্যই। নাই, টপ টু বটম সবাই মাথা বিক্রি করে দিচ্ছি আমরা, দেশ বিক্রি করে দিচ্ছি আমরা, সামান্য নিজের ব্যক্তির স্বার্থের জন্য দেশপ্রেম। এটা আমাদের এই দুই দেশের মধ্যে বিশাল বড় বেশকম। আপনার প্রতিটা ইন্ডিয়ায় যান, এভরিবডি ইজ ইন্ডিয়ান। আর ওরা আমাদেরকে ভাগ করে রেখেছে কিভাবে? 79 পর থেকে বাঙালি বাংলাদেশি বলে, আমরা বাঙালি জাতীয়তাবাদ, আমরা বাংলাদেশি জাতি। তো এইভাবে তারা আমাদেরকে ডিভাইড এন্ড রুল করে এই এত বছর থেকে এসছে।
আমি লাস্ট কিছুদিন আগে আপনার চ্যানেল আইতে ওই দীপ্তি চৌধুরী ম্যাডামের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছে, আপনি দেখেছেন কিনা জানি না। আমাকে বলেছিল যে আপনি জি, দেখেছি আশাবাদী আমি। না নিরাশাবাদী। আমি বলেছিলাম দুটাই। নিরাশাবাদী বিকজ দুটোই, হ্যাঁ। আমাদের পলিটিক্যাল লিডার্স কোনো শিক্ষা নেয়নি অতীত থেকে। আর হুম, আশাবাদী এই কারণে, যেটা আমার প্রজন্ম বুঝতে ব্যর্থ হয়েছে, আমার পরের প্রজন্ম বুঝতে ব্যর্থ হয়েছে, আপনার প্রজন্ম বুঝতে ব্যর্থ হয়েছে, জেন জি বুঝেছে যে আমাদের ঐক্যবদ্ধ ভাবে থেকে আমরা ভারতকে প্রতিহত করা ছাড়া আমাদের অস্তিত্ব টিকে রাখা যাবে না। এই জন্যই দেখেন সমস্ত এক্সাক্টলি। বাহিনীকে এত পাওয়ারফুল করে, এত গুম খুন করে, মামলা হামলা করে, জেল জুলুম দিয়ে, রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে ভারতের ফুল সমর্থন নিয়েও জনগণের শক্তির কাছে পারেনি। আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আবার আমরা এখন বিভক্ত হয়ে গেছি। এইটাও আমি মনে করি এটা ভারতীয় চালের কারণে আমরা বিভক্ত আছি। যারা এগুলো নিয়ে ফাইট করছে নিজেদের মধ্যে, তারা বুঝতে পারছে না। জি, জি। তাহলে আমরা ভাই ওই প্রশ্নটা ফেরত আসি যে জি, দলিলপত্র, এটা আমাদের আমারও স্বাধীনতার তো সেটা দলিল প্রশ্ন। যেটা, সেটা। তো প্রশ্নের উত্তর দিবে যারা তখন সরকারে ছিল, তারা উত্তর আচ্ছা, দিবে। আমরা তাদেরকে জানতে চাই। আচ্ছা। আপনার কি কিছু জানা আছে যে এটা মানে কিভাবে? কিভাবে তখন বা তো কেন আমাদের কোনো ইন্ডিয়ায় অস্তিত্বই গেল? নাই সারেন্ডার সেরেমনিতে। তো তারা সারেন্ডার করেছে, অস্ত্র তাদের কাছে জমা দিয়েছে। আমাদের ঢাকা থেকে হাজার হাজার কোটি টাকার, তারা যদি আমাদের বন্ধু হতো, আমরা নতুন দেশ, আমাদের অস্ত্র শস্ত্র কিছুই নাই, হক তো ওটা জি, আমাদের প্রাপ্য। পাকিস্তান সেনাবাহিনী যা সারেন্ডার করেছে, আচ্ছা জি। পুরো না দাও, অংশ আমাদের আমাদের মাটিতে মাটিতে তারা করেছে। এগুলি ব্যবহার করে আমাদেরকে মেরেছে। আমাদের মাটিতে এগুলি সংগ্রহ করা হচ্ছে আত্মসমর্পণ করার পরে। আমাদের দুই যদি দুই বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী যদি ভারতের বাহিনীর অধীনও হয়, তাহলে তো আমাদের একটা হিস্সা আছে ওই অস্ত্র গোলা বারুদে। তারা একটা লোহা পর্যন্ত রেখেছে, ট্রেনকে ট্রেন অবশ্যই। ভরে নিয়ে গেছে, কেউ তো বাধা দেয়নি। তখনকার তারা সরকারি দল ছিল, বাধা আসলে দিবে কে? 16 থেকে 22 সরকারি তো না, আসলে সরকারি নেই। এরপরেও তো নিয়ে গেছে তারা। তারা তো অনেকদিন পর্যন্ত ট্রেনে করে করে নিয়ে গেছে। কেন মেজর জলিল একজন সেক্টর কমান্ডার গ্রেফতার হলো? উনি তখন এগুলি বাধা দিয়েছিলেন। জি, আমার আসলে পরবর্তী প্রশ্নটা আসলে এখানেই আছে যে আমরা যে বর্তমানে ভারতীয় আধিপত্যবাদটা দেখি সেটা শুরু তো একদম 16 ডিসেম্বরই শুরু হয়ে যায়, যে তারা আমাদের উপর তাদের যে ছড়ি ঘোরানোর যে রাজনীতি বা তাদের যে দমন নীতি বলেন, এখন সেইটা শুরু হওয়ার পরেও তারা আমরা আমাদের কোন কোন সরকার তাদেরকে বন্ধু রাষ্ট্র হিসাবে কনসিডার করে, এবং মেজর জলিল প্রথম বাংলাদেশের রাজবন্দী হয় ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা না, বলে। উনি আধিপত্যবাদের তো বিরুদ্ধে, সেটারই একটা আধিপত্যের চলমান বিরুদ্ধে মানে ভারতের বিরুদ্ধে কথা বলে না, উনি আমাদের মালামাল যখন লুটপাট করে নিয়ে যাচ্ছে, উনি তখন খুলনা সার্কিট হাউসের পাশে দিয়ে মেইন রাস্তা ছিল, উনি ওটার উপরে মেশিন গাড়ি বসে বলেছে আমার দেশে একটা দিন বাইরে গেলে আমি গুলি করে দেবো, আমার দেশের জন্য নিয়ে যেতে পারবে না। ওকে, এই লুটপাটের বাধা দিয়েছেন উনি। তখনও পর্যন্ত আধিপত্যবাদের প্রভাবটা ওকে। বোঝা যায়নি। উনি ওদের সেনাবাহিনী যে আমাদের এখান থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছিল, ওটা বাধা দিয়েছিলেন। তো ওই ধরেন 71 সালের লুটপাট থেকে শুরু করে তাদের চূড়ান্ত আঘাতটা আসে আমাদের মিলিটারি অফিসারদের উপর 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডে। একদম পুরা আর্মির, আমরা যেটা শুনেছি বা আপনি আরো আরো ভালো বলতে পারবেন যে মুক্তিযুদ্ধেও এতজন মিলিটারি অফিসার আমাদের একসাথে মুক্তিযুদ্ধ মারা যায়নি। তো পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধে এতজন অফিসার একসাথে মারা যায়নি। একসাথে মারা যাবে। তো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা কিভাবে তারা বাস্তবায়ন করতে পারলো এবং আমরা কিভাবে এটা হতে দিলাম? আমাদের ফলটা আসলে কোথায়? এটা কিভাবে বাস্তবায়ন করতে পারলো এবং কিভাবে হতে দিলাম, এটা বিডিআর রিপোর্টে মোটামুটি চলেছে। আমি তো সেই 2009 সেনাবাহিনীতে থাকতে তো এত বেশি ভাবে বলা যায়নি। আমি সেনাবাহিনী থেকে আমাকে যখন জুনে বের করে দিল, তারপর থেকে তো আমি এই ব্যাপারে খুব সোচ্চার। আচ্ছা, একটা জাস্ট প্রশ্ন, আপনি তখন আমি তখন কোথায় ছিলেন 2009 ফেব্রুয়ারিতে? দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলার অধীনে একটা ক্যান্টনমেন্ট আছে, ওটার অফিসিয়াল নাম হলো বীরোত্তম শহীদ মাহবুব সেনানিবাস, সংক্ষেপে বিইউএসএমএস বলে। বাট ওইটার পাশে একটা ট্রেন স্টেশন আছে খোলাহাটি নাম, এই জন্য ওই ট্রেন স্টেশনের নামে ওকে, ক্যান্টনমেন্ট খোলাহাটি ক্যান্টনমেন্ট নামে পরিচিত। তো আমি ওখানে ব্রিগেড কমান্ডার এবং ওই ক্যান্টনমেন্টে আমি স্টেশন কমান্ডার মানে হেড ছিলাম, এবং আমার আন্ডারে দিনাজপুর ওকে, ঠাকুরের 2 জেলা ছিল, এবং ওখানে 4টা ওকে, ব্রিগেড বিডিআর ব্যাটালিয়ন এবং দিনাজপুর সেক্টর হেডকোয়ার্টার আমার আন্ডারে ছিল, যেগুলো বিদ্রোহ আমাকে দমন করতে হয়েছে। এবং ওখানে যারা অফিসার ছিল, যাদের ফ্যামিলি ছিল, ওকে, তাদেরকে আমাকে উদ্ধার করতে হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ডিফিকাল্টি নিয়ে আমি কোনো ক্যাজুয়ালিটি ছাড়া সবাইকে উদ্ধার করতে পেরেছিলাম। আমাদের সবচেয়ে বড় ডিফিকাল্টি ছিল তখন যে ওকে। আমাদেরকে বলা হয়েছিল তোমরা ক্যান্টনমেন্ট থেকে বেরোতে পারবে না তোমরা, কিন্তু তাদেরকে রিকভার করতে হবে, তাদেরকে রেস্কিউ করতে হবে। মানে ইটস ডিফিকাল্ট টাস্ক। আমি ক্যান্টনমেন্টে বসে কিভাবে রেস্কিউ করবো, যেখানে তারা গুলি গোলাগুলি করছে।
হুম। আমার মনে আছে আপনার ফুলবাড়ি একটা উপজেলা আছে যেখানে আপনার বড় পুকুরিয়া কয়লার খনি যে অঞ্চলে, ওখানে ব্যাটালিয়ন অধিনায়ক ছিল কর্নেল আতিক নামে একজন। তাকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে আনতে গেলাম, অ্যাম্বুলেন্সের উপরে গুলি করছে। 2-3 বার করার পরে তাকে ওখানে আমি আবার ওখানে ব্রিগেড কমান্ডার হিসাবে আমি আপনার একটা সবুজ বলয় প্রকল্প হাতে নিয়েছিলাম ওই 111 এর পরে। সেগুলো ওকে। আপনার আম, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, যেটা বাংলাদেশের উত্তর পশ্চিমের 4টা জেলা, 4টা জেলা বরাবর আমি জি। প্ল্যান করেছিলাম এবং এটা জিওসি কে কনভিন্স করে, সেনাপ্রধানকে কনভিন্স করে, আপনার মন্ত্রণালয়ে আমার লোক পাঠিয়ে এই প্রজেক্টটা পাস করে 6 কোটি টাকা অ্যাপ্রুভ করেছিলাম যে এই 4টা জেলায় আমি সবুজ বলয় প্রকল্প নাম দিয়েছিলাম। আর আমার আলটিমেট অবজেক্টিভ ছিল বাংলাদেশের এন্টায়ার বর্ডার এরিয়ায় 2 সারি গাছ লাগবে, মধ্যে রাস্তা হবে, তাহলে একটা সারা বাংলাদেশের রিং রোড হবে, ওকে। প্রতিটা ডিভিশনাল বাউন্ডারি হবে, জি। প্রতিটা ডিস্ট্রিক্ট বাউন্ডারি হবে। এই গাছগুলি আপনি উপর থেকে দেখলে বাংলাদেশের পুরো ম্যাপটা, ডিস্ট্রিক্ট, জেলা, বিভাগ এটা বুঝতে পারবেন। ওকে, এটার দূর উদ্দেশ্য থেকে ছিল বোঝা যাবে। আপনার চলাচল সহজ হবে, এই যে গাছগুলো লাগাবো এগুলো ফল হবে, এগুলোকে কেন্দ্র করে আপনার অনেক ব্যবসা প্রতিষ্ঠান উঠবে, ব্যবসা বাণিজ্য হবে, মানুষের কর্মসংস্থান হবে, এবং আমাদের দেশের পশ্চিমাঞ্চলে একটা দেশের 25% ভেজিটেশন থাকার কথা, গ্রিনারি থাকার কথা, গাছ গাছালি। আমাদের বাংলাদেশের জি। 12 থেকে 15 জেলা এলাকা ভেদে, তো ওই অঞ্চলে মাত্র 4-5% ভেজিটেশন, যার ফলে আপনার ইকোলজিক্যাল ব্যালেন্স, যেটা প্রাকৃতিক ভারসাম্য নাই, তো ওটা বৃদ্ধি, এটা মাল্টিপারপাস একটা ছিল। তো জি। এই করে চিন্তা করে আমি এটা করতে গিয়ে আমি ওই বর্ডার বেল্ট দিয়ে আমি সব বিডিআর এর সাহায্য নিয়ে, আমি তো সিভিল কাপড়ে যেতে হয়েছে, আমরা তো আর্মিতে যেতে পারি না কাছে, তো আমি বেসামরিক পোশাক পরে জি। ডিসিদেরকে নিয়ে, ইউএনওদেরকে নিয়ে, ফরেস্টার অফিসারকে নিয়ে একটা পুরা বর্ডার বেল্ট হেঁটে, ভ্যানে করে, রিক্সায় করে, যেখানে গাড়ি গেছে গাড়িতে করে, এই 4টা জেলা এন্টায়ার বর্ডার আমি 2 সপ্তাহ লাগিয়ে ঘুরেছি এবং ওগুলো তারপর প্ল্যান করে অ্যাপ্রুভ করেছিলাম। বাট এরপরে তো আমরা উইথড্র করে চলে আসলাম, ওই টাকা পরে শুনেছি লুটপাট হয়ে গেছে। যাই হোক, তো তখন আচ্ছা। বিডিআর এর যারা ওখানে অফিসার, তো বিডিআর এর অফিসার সব সেনাবাহিনীর অফিসার, তাদের ডিপার্টমেন্টাল কিছু অফিসার থাকে, জি। যারা এডি ওকে। ডিএডি, ডিএডি তৌহিদ যেমন আপনার বিদ্রোহ, হ্যাঁ হ্যাঁ ডিডি তৌহিদ খুব ফেমাস, তখন হ্যাঁ, আমি ডিডি ডেপুটি নামটা প্রথম অ্যাসিস্ট্যান্ট শুনি ডাইরেক্টর, আসলে। আর তার উপরে হলো আচ্ছা। এডি অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর। এরা বেসিক্যালি বিডিআর সিপাহী হিসাবে ঢুকে প্রমোশন পেয়ে পেয়ে প্রমোশন পেয়ে পেয়ে উপরে দীর্ঘদিন মানে যায়। 34-35 বছর চাকরি হয়ে গেছে, শেষের দিকে 2-1 বছরে তারা এই র্যাঙ্কগুলি পায়। তারা কোনো কমান্ড পায় না কখন। ওকে, সম্মানজনক হ্যাঁ, অফিসার তারা র্যাঙ্ক বলা বেসিক্যালি যেতে পারে লজিস্টিক কি? কাজ করে, অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে, অ্যাকাউন্টসের কাজ ওকে। করে, ওকে। খাদ্য রসদের কাজ করে। তো জি। এই আমার এই 4টা জেলা ঘুরতে গিয়ে সুবিধা হয়েছিল যে তাদের অনেকের সাথে আমার পরিচয় ছিল, কারণ বিডিআর তো ওকে। ব্যাটালিয়নে, একটা ব্যাটালিয়নে অফিসার 1-2 জন, তাদের তো আরো ওকে। অন্য অনেক কাজের পরিধি আছে। তো যদিও তারা আমার আন্ডার কমান্ড ছিল, অপারেশনালি ওই সেক্টর, দিনাজপুর সেক্টর আমার আন্ডার কমান্ড ছিল, 4টা ব্যাটালিয়ন আমার আন্ডার কমান্ড ছিল, কিন্তু আমি তাদের অফিসারদেরকে জি। নিইনি, কারণ তারা নিজের কাজে এমনি সামাল দিতে পারে না। তো যার ফলে আমি ওই যে ডিএডি, এডি, তারপরে থাকে আপনার জেসিও, নায়েব সুবেদার, সুবেদার মেজর, ওরাও সিপাহী থেকে আস্তে আস্তে প্রমোশন পেয়ে নায়েব সুবেদার, সুবেদার মেজর হয়, এরপরে ডিএডি, এডি হয়। এই ওকে। পর্যায়ে অনেকের সঙ্গে যোগাযোগ ছিল, এটা আমাকে খুব হেল্প করেছে। আর আমি যেহেতু সবার সাথেই, আমার পারিবারিক ভাবে আমার শিক্ষা, আমি সবার সাথে খুব সহজভাবে মিশি, কিন্তু ভাইয়ের মতো কথা বলি, আপন করে কথা বলি। জি। এবং ওই যখন আমি ওই এলাকা ঘুরলাম, এরপরে মাঝে মাঝে হঠাৎ করে তারাও ফোন করতো, আমিও ফোন করতাম, কেমন আছেন, কেমন দিন চলছে। এই একটা জি। আমার সাথে সুসম্পর্ক ছিল। এই সুসম্পর্কের সুবাদে আমার জন্য সুবিধা হয়েছিল যে আমি ওই অফিসারকে রেস্কিউ করতে পেরেছিলাম সহজে। তো ঢাকায় তখন কি হচ্ছে আমরা জানছি, তখন আমার ওই ক্যান্টনমেন্টের সমস্ত অফিসার, তাদেরকে নিয়ন্ত্রণ করা আমার জন্য বিগ চ্যালেঞ্জ ছিল, কারণ অফিসাররা তখন আগুনের মতো টকবক করছিল। তাদের ভাই, তাদের এক ব্যাচমেট, Absolutely. ক্যাডেটমেট একসাথে আপনি বড় চিন্তা হয়েছে। করেন, একদম ইয়াং অফিসার, 2 বছর 3 বছর চাকরি, তারা, আমরা অফিসারদের গ্যাদারিং আমরা সাধারণত
কোনো হল রুমে বা অফিসার মেসে আমাদের একটা ড্রয়িং রুমের মতো থাকে, ওখানে আমরা করি। ওখানে বসে আমি কথা বলছি তাদের সাথে, তাদের চিৎকার, যেখানে আমার সামনে দাঁড়িয়ে তারা মানে কথা বলতে ভয় পায়, সেটা তারা চিৎকার করে কথা বলছে, এবং আমার জিওসি আছে, জিওসির সামনে কথা বলছে, এবং এক অফিসার, ইয়াং অফিসার, আমার মনে নেই এক্স্যাক্টলি কোন র্যাঙ্কে ছিল, লেফটেন্যান্ট হতে পারে, 2-3 বছর চাকরি, তখন জেনারেল মইনের বিরুদ্ধে এত ক্ষুব্ধ, বলছে যে স্যার আমাদের প্রতিটা ক্যান্টনমেন্টে একটা করে ওনার মূর্তি বানাতে হবে, হজের সময় মানুষ যে শয়তানকে পাথর মারে ওই মূর্তির সামনে পাথর রাখতে হবে, এবং আমাদের প্রতিটা ব্যাটালিয়ন আমরা সকালে যে ব্যায়াম করি, শারীরিক চর্চা করি, ফিজিক্যাল ট্রেনিং করি, আমরা আমাদের ওই ফিজিক্যাল প্রথমেই আমরা একটা পুরো একটা কিছুক্ষণ আমরা দৌড়াই আর কি, শরীরটা ওয়ার্ম আপ করার জন্য। এবারে প্রতিটা ব্যাটালিয়নের প্রতিটা সৈনিক ওইটার সামনে দিয়ে যাবে এবং পাথর মেরে মেরে যাবে। কতটা ঘৃণা থেকে সেনাপ্রধান সম্পর্কে কথা বলতে পারে, যেখানে নর্মাল সিচুয়েশনে এক বেশ সিনিয়র সম্পর্কে কথা বলার কোনো ধৃষ্টতা নেই। তো ঢাকায় যারা ছিল তাদের অবস্থা তো চিন্তাই করা যায় না। তো তাহলে এই যে সারা বাংলাদেশে আপনার একটা তীব্র প্রতিক্রিয়া ছিল, প্রতিক্রিয়াটা শুধুমাত্র ঢাকায় ছিল না, এটা তো সারা দেশে ছিল। এই তো, এবং বিডিআরদের যে বিদ্রোহটাও তো সারা দেশে ছিল, আমরা তো শুধুমাত্র জি জি পিলখানাটা দেখি, অন্যান্য জায়গাতেও তো, যেমন আপনি বললেন জি। দিনাজপুরে গুলি হয়েছে, তো এরকম সারা দেশের ওভারঅল রংপুরে সিনারিওটা কেমন ছিল, বা হাইওয়ের উপরে অন্যান্য দিয়ে জায়গায় কি কোনো তারা ক্যাজুয়ালিটিস ছিল? হাইওয়ে ব্লক করে মেগাফোন নিয়ে কথা বলছে এবং জয় বাংলা বলছে, অনেক জায়গায় জয় বাংলা বলেছে, মাইক দিয়ে, হ্যান্ড মাইক নিয়ে কথা বলছে, এবং কথা বলতে বলতে কথা শেষ করে জয় বাংলা। তো অন্য দেশের অন্য কোথাও কি কোনো ক্যাজুয়ালিটিস ছিল, আমার নাকি জানা সব মতে না, ঢাকাতেই? আমার জানা মতে। আচ্ছা, আপনার জানার মতো ছিল না। তো এই যে রিসেন্টলি এটার রিপোর্ট দেয়া হলো তত্ত্বাবধায়ক আমাদের ডক্টর ইউনূসের সরকারের অধীন একটা কমিশনে, তো এই রিপোর্ট নিয়ে আপনার মতামত কি? কতটুকু নিরপেক্ষভাবে রিপোর্টটা দিয়েছে বলে আপনি মনে করছেন, বা কতগুলো আমি ফ্যাক্ট তো গুলা এখানে কেমন? যেগুলি বেরিয়ে এসছে, আমি তো প্রথম থেকেই বলে আসছি, ভারত জড়িত, প্রধানমন্ত্রী জড়িত, সামরিক অফিসার জেনারেল তারেক জড়িত, সেনাপ্রধান জড়িত, এবং সেনাপ্রধানকে আমি আমার বই লিখেছি, যেটা বিভীষিক আমার আয়নাঘর, আপনি দেখেছেন, দিস ইজ দ্য বুক। তো জি এটাতে আমি লিখেছি ওনাকে কাপুরুষ, মির্জাফর। আপনি, আমি একটা সামান্য ঘটনার কথা বলি, রিয়েল লাইফে। আমি একটা গ্রামের বাসিন্দা, আপনি একটা গ্রামের জি বাসিন্দা, আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি দেখলেন যে আমাকে একজন খুন করার চেষ্টা করছে, আপনি জি ইউএন এর, আপনি আপনি ইউনিয়ন পরিষদের মেম্বারও না, চেয়ারম্যানও না, আপনি সাধারণ মানুষ একটা, আপনি দেখেন হেরে যাচ্ছে, আপনার গায়ে শক্তি আছে, আপনি চেষ্টা করলে ওই লোকটাকে বাঁচানোর চেষ্টা করতে পারেন। আপনি কি তখন মোড়লের কাছে বা চেয়ারম্যান মেম্বারের কাছে পারমিশনের জন্য যাবেন? আর এখানে যে এখানে উনি না ইজ ডিউটি বাউন্ড বাই রুল, যে উনার অফিসার যদি কারো দ্বারা আক্রান্ত হয় তাকে রক্ষা করার ওনার দায়িত্ব। আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের 46 ব্রিগেড, ব্রিগেড জেনারেল হাকিমের নেতৃত্বে ওখানে পৌঁছে গেছে, র্যাব পৌঁছে গেছে, আমাদের ট্যাঙ্ক ওখানে পৌঁছে গেছে, তাদেরকে বসিয়ে রাখা হয়েছে যেন ওখানে তারা পাখির মধ্যে গুলি করে করে মারতে পারে। এবং এইটা তদন্ত, আমি যাদের নাম আগে উল্লেখ করিনি, আমি তো সেই 2009 থেকে এটার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, বহুবার লিখেছি, প্রতি বছর 25 ফেব্রুয়ারি আসলে লিখেছি, আমার ভাইয়ের রক্তের বদলা চাই, খুনের বদলা খুন চাই। আল্লাহ কোরআনে বলেছে খুনের বদলা খুন, অর্থাৎ কেউ খুন করলে তার মৃত্যুদণ্ড। আমি আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসি চাই। আমি এই রিপোর্ট বের হওয়ার পর আমি দিয়েছি, এবং আমি মনে করি তারা সাধ্যমতো চেষ্টা করেছে। এবং যেদিন বেরিয়েছে সেদিন আমি একটা পোস্ট দিয়েছি, আমি জানি না আপনি আমার সাথে ফেসবুকে অ্যাড আছেন কিনা, আমি ওখানে না, আমি আপনাকে ফলো আচ্ছা করি, ঠিক আছে, অ্যাড আপনি নেই রিকোয়েস্ট আসলে। পাঠিয়েন আমাকে, আমার আমি আমি জি আমি ওখানে লিখেছি, ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি জি যে আপনি দেখেন এটা এই একটা ঘটনায় ভাইটাল উইটনেস কারা আমি বলি আপনাকে। 1 নম্বর প্রধানমন্ত্রী, সামরিক উপদেষ্টা, সেনা প্রধান, এই রাজনৈতিক নেতা যাদের নাম এসেছে সবাই, তারা তো সবাই অ্যাবসেন্ট, অনুপস্থিত। কেউ পলাতক, জি স্বরাষ্ট্রমন্ত্রী মারা গেছে, সায়রা খাতুন। হুম আচ্ছা তাহলে
আজকে 16 বছর পরে, 16.5 বছর পরে যদি এই তদন্ত কমিটি সব উদ্ঘাটন করতে পারে, তাহলে 2009 যে দুটা কমিটি হয়েছিল, একটা বেসামরিক একটা সামরিক, যার নেতৃত্ব দিয়েছে আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনারা কেন ব্যর্থ হয়েছিলেন? জি ওনারা কেন দায় মুক্ত করেছিলেন এই অপরাধীদেরকে? আমি এটা বলেছি, স্বরাষ্ট্র উপদেষ্টা জবাব দিবেন কি? আপনি কি ব্যর্থতা দায় নিয়ে পদত্যাগ করবেন? উনি যদি পদত্যাগ না করেন, আমি এটার বিরুদ্ধে সোচ্চার হব। এবং আমি বলেছি, এই পূর্বে দুইটা তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করতে হবে, পাবলিক করতে হবে। এবং আমি এটাও বলেছি, ওই কমিটিতে যারা ছিল তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। Because অপরাধীকে আড়াল করা, কেন তারা দায় মুক্তি অপরাধীকে পেল? আড়াল করাও অপরাধ, অপরাধীকে দায় মুক্ত করাও একটা বড় অপরাধ, আরো বড় অপরাধ, কম না। তো আগের তদন্ত কমিটিতে যারা ছিল তাদেরকে অবশ্যই এটার জন্য বিচারের আওতায় আনতে হবে, কোনো বিকল্প নাই। জি, তো এটা আমি মনে করি তারা সাধ্যমতো তো চেষ্টা করেছে এবং ভালো আহ, ফলাফল পেয়েছে আমরা। জাতির সামনে উন্মুক্ত জি হয়েছে যে আপনি তাহলে একটা জিনিস দেখেন, 1757 সালে সিরাজউদ্দৌলা বইবানি করেছে, সিরাজউদ্দৌলার সাথে মির্জাফর বিমানি করেছে। মির্জাফর রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান কিন্তু করেনি, সিরাজউদ্দৌলা কিন্তু বিদ্রোহ করেনি, বেইমানি করেনি জাতির সাথে। আমাদের তো এখানে সিরাজউদ্দৌলা না আর মির্জাফর দুইজনই মির্জাফরই করেছে। কত হতভাগা আমরা জি যে আমাদের আমরা এই কথা হতে সরকার প্রধান এবং সেনা প্রধান দুইজনই বেইমান। জি, জি তো আপনি একজন রাজনৈতিক পরিবারের সন্তান। আপনি সরাসরি রাজনীতি না করলেও দেশের রাজনীতি নিয়ে ধারণা রাখেন। আবার আপনি একজন সামরিক কর্মকর্তা ছিলেন, একদম সর্বোচ্চ পর্যায়ের একজন ছিলেন। তো আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ভারত। এখন এই স্বাধীনতা সার্বভৌমত্ব আমরা যদি অক্ষুণ্ণ রাখতে চাই, আমরা যদি মাথা উঁচু করে একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত করতে চাই, আমাদের আসলে কোন কোন দিকগুলাই ফোকাস করা উচিত? এটা সামরিক এবং বেসামরিক দুই ক্ষেত্রেই। এটা কোনো কুইক অ্যান্সার নেই। কোন কথা, আপনারা ওকে, সমাধানের কথা বলছেন, তাই তো? এখন আপনার ডাক্তারের কাছে জি অসুখ নিয়ে গেলে ডাক্তার কিন্তু সাথে সাথে আপনাকে ট্রিটমেন্ট দেবেন, আগে ডায়াগনোসিস করবে। এই সমাধানে যাওয়ার আগে জি আমার সমস্যাগুলো চিহ্নিত করতে হবে। আমার সমস্যাগুলো কি, জি কেন আজকে আমরা এই দৈনিক এই দুরবস্থার মধ্যে আছি? আমাদের তিনটা মেজর ফ্যাক্টর এবং এগুলো সাব ফ্যাক্টর কিছু আছে, যেটার আচ্ছা কারণে আমাদের মধ্যে দেশপ্রেমের অভাব, আমাদের মধ্যে সততা, নিষ্ঠা, আন্তরিকতার অভাব, আমরা স্বার্থপর জাতি হয়ে গেছি, জি আমরা গোলামের জাতি হয়ে গেছি। প্রথমে হলো আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এটা কোনো মান নেই, এটা কোনো নৈতিক শিক্ষা নেই। এই শিক্ষা ব্যবস্থা যারা গড়ে উঠছে সব শিক্ষিত দুর্বৃত্ত হচ্ছে, তাদের দুর্নীতি করার যোগ্যতা বাড়ছে। তো এই শিক্ষা ব্যবস্থার মধ্যে মানুষের মধ্যে সততা, নিষ্ঠা, দেশপ্রেম এগুলো যদি গড়ে না ওঠে, নীতি নৈজনে গড়ে না ওঠে, তাহলে আমাদের কোনোদিন ভবিষ্যৎ নাই। এটাকে একের ভেঙে ঢেলে সাজাতে হবে এবং আন্ডু করে ফাংশনাল লেভেলে আসতে আমি মনে করি ইট কুড টেক ইভেন 10 years। আর একটা ফাংশনাল লেভেলে আনতে, উপরে যাওয়া তো দূরের কথা। জি দ্বিতীয় হলো, একটা দেশকে মিডিয়া ক্রিয়েটস পাবলিক ওপিনিয়ন। একটা দেশকে আগ্রাসনের জন্য তিনটা সেক্টর, একটা হলো কালচারাল সাইড, একটা হলো মিডিয়া, একটা হলো এডুকেশন। ধ্বংস করার এই তিনটা মূল, আমাদের তিনটাই ওদের নিয়ন্ত্রণে চলে গেছে। আমাদের তারা কালচারাল সাইডে এসে ব্রিটিশ ভাগ হওয়ার পর থেকে, 47-এর পর থেকে চেষ্টা করে তারা 50-এর দশকে এখানে কালচারালি তারা ঢুকেছে, 60-এর দশকে আমাদের মিডিয়া জগতে ঢুকেছে, 70-80 জগতে এসে মিডিয়া পুরা তাদের নিয়ন্ত্রণ। এরপরে তো আমাদের এই শিক্ষা ব্যবস্থা স্বাধীনতার পর থেকেই তারা শুরু করেছে। পাকিস্তানের শিক্ষার মান অনেক উন্নত ছিল। আমাদের স্বাধীনতার পর থেকে 72 সাল থেকে শিক্ষা ব্যবস্থা ধ্বংস হতে 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 একদম চূড়ান্ত অধপতনে চলেছে। তো এই তিনটার জন্য কাজ করা একটা বিশাল ব্যাপার। সবচেয়ে প্রথমে আমার একটা চেতনা থাকতে হবে যে আমার এই প্রবলেমগুলি, এগুলি আমাকে মূল্যায়ন করতে হবে।
এবং এগুলোর সমাধানের জন্য একটা গ্রুপ কাজ করতে হবে। সবাই মিলে সমন্বিত চেষ্টা করে তারপরে আমাদের কিভাবে সমাধান বের করতে হবে। এবং এই সব কিছু করতে গেলে আমরা দেশপ্রেম দরকার, ঐক্য দরকার। এটা হলো 1 নম্বর ব্যাপার। আমরা আজকে একটা সম্পূর্ণ দ্বিখণ্ডিত শতবিভক্ত জাতি, আমরা একটা ফ্র্যাগমেন্টেড নেশন। আমরা সবাই নেতা হতে চায়, দৈনিক একটা করে মানে আপনার একটা করে দল ব্যাঙের ছাদের মধ্যে গজাচ্ছে। সবাই মনে করে আমি যা বলি সেটাই ভালো। আবার স্বার্থ যখন আসে তখন সবাই অন্যর স্বার্থ কেন না দেখে, অন্য সমস্যা না দেখে আমার স্বার্থ, আমার দাবি আদায় করার অধিকার আমার আছে, আমার দাবি অধিকারের জন্য সোচ্চার হওয়ার অধিকার আমার আছে। কিন্তু আরেকজনের অধিকার হরণ করে দাবি আদায় করার জন্য সোচ্চার আমার হওয়ার কোনো অধিকার নাই। ইংরেজিতে বলে your liberty to swing your arms ends where my nose begins. তোমার হাত যত ইচ্ছা নাড়াও, কিন্তু আমরা নাড়াতে পারবো না যে আমার নাকে এসে খুশি লাগে। তো আমরা ওটা করছি, আমার দাবি আদায় করতে হবে। আমি শাহবাগে ব্লক করে রেখে দিলাম, হাজার হাজার মানুষকে আমি জিম্মি করে রেখে দিলাম, ঘন্টার পর ঘন্টা রোগী মারা যাচ্ছে, পরীক্ষার্থী পরীক্ষা হলে বসতে পারছে না। তো আমি আরেকজনের অধিকার হরণ করছি। আরেকজনের অধিকার হরণ করার কোনো অধিকার আমার নাই। এটা কেন? স্বার্থপর জাতি হয়ে গেছে। আমরা দেশপ্রেম নেই আমাদের মধ্যে। আমাদের যদি দেশপ্রেম থাকতো, দেশপ্রেমের প্রথম অংশই হলো আমি আমার আরেকজন মানুষকে ভালোবাসবো। আরেকজনকে মানুষকে ভালোবাসলে আমি তার অধিকার নষ্ট করবো না, তার উপরে জুলুম করব না, তার হক কেড়ে নিব না, আমি তার কাছ থেকে ঘুষ নিব না কাজ করার জন্য। ওই দেশপ্রেমটা গড়ার কোনো সিস্টেম নাই। এবং দেশপ্রেম ধ্বংসের জন্য যা কিছু করা দরকার সব হয়েছে, শিক্ষার মান কমানোর জন্য যা কিছু করা হয়েছে করেছে। তো এটার জন্য একটা ঐক্যবদ্ধ সমন্বিত প্রচেষ্টা লাগবে। আর সেই সাথে সামরিকভাবে আমাদের প্রতিরক্ষা বাহিনীর কি ভয়াবহ অবস্থা আপনি কল্পনা করতে পারবেন না। আমি মাঝে মাঝেই লিখি, আমার বুকে রক্তক্ষরণ হচ্ছে। আমরা যখন 80 দশক 90 দশকে পার্বত্য চট্টগ্রামে অপারেশনে যেতাম, কোনো পাড়ায় টহলে যেতাম, আমাদের ভয়ে ওই পাড়া পুরুষশূন্য হয়ে যেত। আমরা আসছি দেখি পুরুষশূন্য হয়ে যেত। আর এখন খাগড়াছড়ি শহরের মধ্যে সেনাবাহিনীর গায়ে হাত তুলছে। আমরা যখন 80 দশক 90 দশক, ইভেন এই শতাব্দীর শুরুতেও আপনার অপারেশন ক্লিন হার্ট করেছি 2002, 111 পর 2007 কাজ করেছি। আমাদের উপস্থিতি একটা জেলা শহর বিভাগীয় শহরের জন্য যথেষ্ট ছিল। আমরা আছি, কোনো অপকর্ম হতো না, কোনো অপরাধ হতো না, কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হতো না। এখন সেখানে সেনাবাহিনীর সাথে ধাক্কা দেখি করছে। কারণ যেই সেনাবাহিনী জাতির স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা, আস্থার প্রতীক, ঐক্যের প্রতীক, এই সেনাবাহিনীকে ফ্যাসিস্টরা ধ্বংস করে দিয়েছে। কিভাবে ধ্বংস করেছে? কেউ যদি ক্ষমতা শীর্ষে থাকে এবং সে যদি অযোগ্য হয়, তখন সে কোনো যোগ্য লোককে উপরে উঠতে দেবে না। কারণ যোগ্য লোক উপরে উঠতে প্রশ্ন করবে, না এটা কেন ঠিক মানে, why I should do it, no I can't do it, how is it possible? অযোগ্য লোককে যদি উপরে উঠে নিয়ে আসে, তারা জানে যে ওনার দয়ে আমি প্রমোশন পেয়েছি, ওনাকে খুশি করতে পারলে আমি আরো প্রমোশন পাবো, ভালো থাকবো। অল দ্য মিনিস্টার্স মেন অর প্রাইম মিনিস্টার্স মেন, ইয়েস মিনিস্টার একটা আমার মনে আছে বোলেবেলের উপরে একটা ড্রামা সিরিয়াল হতো ইয়েস মিনিস্টার। তো ইয়েস মেন দিয়ে কোনোদিন দেশ চলে না। যারা কোশ্চেন করতে পারে, যারা ভালো মন্দ বিচার করে ভালোটার জন্য ইনসিস্ট করতে পারে, নৈতিক বল যারা আছে তারাই পারে। এই সেনাবাহিনীর রাজনীতিকরণ আমাদের দেশের সবচেয়ে বড় বিপর্যয়ের কারণ। এটা শুরু করেছে কিন্তু বিএনপি 91 সাল থেকে। তারা প্রথম তথাকথিত, আমি বলি বিকজ গণতন্ত্র দলের মধ্যে যাদের গণতন্ত্র নয় তারা দেশে গণতন্ত্র, তাদেরকে গণতান্ত্রিক দল কিভাবে বলা যায়? আমি একটা জিনিস নিজে থেকে আমার মাথায় এসেছিল যে ডাইনাস্টি পলিটিক্স যেটা বলি আমরা যখন প্রথম দিনের শব্দ ডিওয়াই, এদের যদি বাদ দেন তো নাস্টি ওয়ার্ড ইজ ইনবিল্ট ইন ডাইনাস্টি পলিটিক্স, এবং ডাইনাস্টি পলিটিক্স উইল ডাই। তো আমাদের দেশে ডাইনাস্টি পলিটিক্স এর কারণে
পলিটিক্যাল কালচার গড়ে ওঠেনি, একটা ডেমোক্রেটিক সিস্টেম গড়ে ওঠেনি, এবং যার ফলে যারাই সরকারে গিয়েছে যারা সবাই একই কথা বলে, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে রাষ্ট্র, দলের চেয়ে দেশ বড়, করার সময় সবাই উল্টা করে, দেশের চেয়ে দল, দলের চেয়ে ব্যক্তি। তারপরে সবাই ইয়েস মিনিস্টার টাইপ হয় এবং সেনাবাহিনীকে ক্ষমতা টিকে রাখার জন্য ব্যবহার করা হয়। 91-96 বিএনপি অনেক ভালো অফিসার, তো হয়তো কোনো রকম ভাবে আওয়ামী লীগের সাথে কোন রকমের কোনো লিঙ্ক আছে, চাচাতো ভাইয়ের, মামাতো ভাইয়ের, খালাতো ভাইয়ের, ফুফাতো ভাইয়ের শালা, প্রমোশন যায়নি, মেধাবী অফিসার। পক্ষান্তরে আমি নাম বললে তাদের বিব্রত করতে চাই না, তারা অযোগ্য কিছু অফিসার প্রমোশন দিয়েছে, তারা খুব সীমিত হারে করেছে। 96-2001 এসে আওয়ামী লীগ তো একটা অলরেডি এক্সাম্পল পেয়েছে, প্রিসিডেন্স পেয়ে গেছে, না হলেও তারা করতো, কারণ তারা তো 71 সাল থেকে করেছে। এই যে দেখেন 72 সালে জেনারেল ওসমানীর পরে জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান মানলো। শফিউল্লাহ এবং জেনারেল জিয়া একই ব্যাচের। জেনারেল জিয়া মেধা তালিকায় প্রথম দিকে, জেনারেল শফিউল্লাহ শেষের দিকে। জেনারেল জিয়া আমি যেটা বলেছি হেলাল রেজুলাত পেয়েছেন, পাকিস্তান মিলিটারি একাডেমির উনি প্রশিক্ষক ছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, এগুলো কোনোটাই তো জেনারেল শফিউল্লাহ নাই। তাহলে কোন বিবেচনা জেনারেল শফিউল্লাহকে করা হলো ওনাকে বাদ দিয়ে? বিকজ উনি আওয়ামী পন্থী, আওয়ামী লীগের এমপি ছিলেন। অথচ ইনি কিন্তু শেখ মুজিব হত্যার উনি রক্ষা করতে পারেননি, ওনার সেনাবাহিনী তো হত্যা করেছে। হ্যাঁ, এটা তো কমান্ড ফেলিয়ার, আমার সেনাবাহিনী বলে কমান্ড ফেলিয়ার, যেটা অনেকেই বলেছে যে বিডিআর হত্যাটা কমান্ড ফেলিয়ার। ইট ওয়াজ নট এ কমান্ড ফেলিয়ার, ইট ওয়াজ ডেলিবারেট কিলিং। এটা কিন্তু শেখ মুজিব হত্যাটা কমান্ড ফেলিয়ার, সেনাবাহিনী হত্যা করেছে, জেনারেল শফিউল্লাহ কি করেছে? এবং এরপরে খন্দকার মোশতাকের মন্ত্রিসভায় তো সব আওয়ামী লীগের মন্ত্রী গিয়ে জয়েন করেছে আবার, এবং এই শফিউল্লাহ তো সেই মন্ত্রিসভার কাছে আনুগত্য পোষণ করেছে। এ থেকে আপনি কি বলবেন? তো যাই হোক, আওয়ামী লীগ 96 থেকে 2001 তো এইখানে তাহলে আপনাকে একটু ইন্টারাপ্ট করি যে সেনাবাহিনীর পলিটিসাইজেশন যেটা বললেন যে অনেকভাবে রাজনীতিকরণ করা হয়েছে। তো 2001 থেকে 6 সালে তো বিএনপি জামাত ক্ষমতায় ছিল এবং আপনার পরিবার জামাতের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো 2001 থেকে 6 কি আপনি তেমন কোনো সুবিধা বা কোনো ফার্স্ট প্রমোশন এই ধরনের আমি কোনো বলছি, সুবিধা আমি তো পেয়েছিলেন কি? 96 পর্যন্ত বলেছি, আমি আস্তে আস্তে আসি। 96 থেকে 2001 যখন আওয়ামী লীগ আচ্ছা, ক্ষমতায় থাকলো, তখন তারা বিএনপি যেটা করেছিল ওটা আর এক মাত্রা বেশি করলো, আরেক ডিগ্রি বেশি করলো, এবং ওই সময় আমাকে তারা মেজর থেকে লেফটেন্যান্ট কর্নেল পদবিতে পদোন্নতি দিল না। 5 বছরও 5 দেয়। বছর মানে 96 তারা এসছে, তারপরে তারা ওই 96-97 বোর্ডে আমার নাম আসে, 98-99 আমার নাম আসছিল, তারা দেয়নি আমার, এবং কোনো কারণ ছাড়া। আমার সাথে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতায় আমার আশেপাশে কেউ ছিল না, এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে আজ পর্যন্ত এই সেনাবাহিনীর রাজনৈতিকরণের প্রতিবাদে কোনো অফিসার, কোনো জেনারেল প্রতিবাদ করেনি। একজন জেনারেল করেছে, আমার বই ওনার নাম লিখে আমি বলেছি সেলিউট স্যার, ওনার নাম হলো জেনারেল সাউল আফতার। উনি 1999 সালে এই সেনাবাহিনীর রাজনীতিকরণের প্রতিবাদ করে উনি পদত্যাগ করেছেন। আমি তো বলবো সব সেনা প্রধানের এটার জন্য দায়ী, যে আমরা সবসময় বলি কমান্ড একটা আমানত। আমার অধীনস্থ এত হাজার সৈনিক, তাদের ভালো মন্দ দেখা আমার দায়িত্ব, এবং আমি নিশ্চিত করব যে আমি কাউকে জুলুম করব না, অন্যের দ্বারাও জুলুমের শিকার হতে দেব না, তাদের এই নিরাপত্তা দেওয়াটাও আমার একটা আমানতের দায়িত্ব। যত অফিসার, যত সেনাপ্রধানদের যত রকমের সাফারিং হয়েছে, এই দায়িত্ব তারা আখিরাতে আল্লাহর কাছে পার পাবে না। কেন? যখন আমি যদি সেনাপ্রধান হতাম, আমি আজমিকে কোনোদিন বরখাস্ত করতাম না, আমি বলতাম আমি পদত্যাগ করব, আমাকে দিয়ে অন্যায় কাজ করানো যাবে না। আমি সেনাবাহিনীতে অনেক ভুগেছি, কিন্তু দিস ইজ এন আনলফুল কমান্ড, আমাদের আনলফুল কমান্ড মানতে আমরা বাধ্য নই। এই জন্য আমি আনলফুল কমান্ড যতবার অমান্য করেছি, ওই জন্য আমাকে শাস্তি দিতে পারেনি, কারণ আমাকে কোনো আইনে ধরতে পারবে না। আনলফুল কমান্ড করেছে, আমি বলেছি আমি চাকরি ছেড়ে দেবো, করবো না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে নিরাপদে রেখেছে। কেন? কোনো সেনাপ্রধানের এই নৈতিক বল ছিল না। যখন আশ্চর্য হবেন, আমাদের মেজর পর্যন্ত একটা প্রমোশন পরীক্ষা দিতে হয়, রিটেন প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হয়, যত উপরের র্যাঙ্ক তত বেশি পরীক্ষা,
এবং ওই পরীক্ষা পাশ করলে একটা নির্দিষ্ট বছর চাকরির পরে তারপর ফিজিক্যাল টেস্ট হবে, তার ফায়ারিং টেস্ট হবে, সব কিছুতে সে কোয়ালিফাই করলে তার অধীনে তার বস যদি মনে করে হ্যাঁ সে পরবর্তী পদের জন্য যোগ্য, তখন তার কাগজপত্র প্রিপেয়ার করবে এবং এগুলি সেনা সদর হয়ে সাইন হয়ে গেলে সে র্যাঙ্ক পাবে। মেজরের পরে থেকে আমরা বলি সিলেক্টিভ র্যাঙ্ক, যেটা সেনা সদরে সব জেনারেলরা বসে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে নিয়ে নিয়ে তার ডিসকাস করে, তার ক্যারিয়ার প্রোফাইল, তার ডিসিপ্লিন, তার মান, তার দক্ষতা, তার কোনো শৃঙ্খলা ভঙ্গের কারণ আছে কিনা, এক একটা অফিসের নাম নিয়ে ডিসকাস করা হয়, এই জন্য সিলেক্টিভ র্যাঙ্ক। ওই বোর্ডে প্রধানমন্ত্রীর অফিস থেকে ডিজিএফআই এর মাধ্যমে একটা লিস্ট আসে, এদের দেওয়া যাবে না, এদের দিতে হবে। দিতে হবে লিস্টের মধ্যে এই গত 15 বছর তারা এখন ধ্বংস করে দিয়েছে। এই দিতে হবে লিস্টের মধ্যে তারা অনেক অযোগ্য অপদার্থ প্রমোশন দিয়েছে। দেওয়া যাবে না 100-র উপরে অত্যন্ত মেধাবী একেবারে কনফার্ম জেনারেল অফিসার তারা প্রমোশন দেয়নি, প্রিমেচুর রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছে। তো ওই আওয়ামী লীগ এটা করার পরে বিএনপি যখন 2001 থেকে 6 ক্ষমতা থাকলো, তখন তারা একবার আরো এক মাত্রা বেশি করলো এবং আমাকে ওই 2001 পর্যন্ত প্রমোশন দিল না। বিএনপি আসার পরে আমি আমার স্বাভাবিক প্রক্রিয়া পেয়েছি, কোনো দয়া না। কিন্তু এই বিএনপি দুইবার ছিল তো আমার চাকরি জীবনে, একবার 91-96, একবার 2001-2006। আমি কোনো অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা পাইনি কখন, বরং আমি আমার একবারও চাকরি পাননি। জীবনে আমি যত রকম ভাবে আমার পদোন্নতি, আমার বিদেশ ট্রেনিং, আমার বিদেশ মিশন, আমার ভালো পোস্টিং এ বঞ্চিত হয়েছি। সেনাবাহিনী একটা অফিসার পাবেন না, 10% বঞ্চিত হয়েছে। আমাকে আর্মি হেডকোয়ার্টার, আমরা যখন কমিশন হই তখন যারা মেধা তালিকায় প্রথম 3 জন থাকে, তো যেখানে স্টাফ পোস্টিং যেতে পারে, যেখানে চাইবে সেখানে দেওয়া হবে, যেখানে ইচ্ছা। আর বাকিদেরকে আচ্ছা। আর্মি হেডকোয়ার্টার থেকে প্ল্যানিং করে তাকে যেখানে দিবে সে একটা চয়েস দিতে পারে, কিন্তু চয়েসটা পাবে কোনো গ্যারান্টি নাই। আমি সেই সুবাদে ঢাকায় পোস্টিং এসেছিলাম। এই 2 বছর চাকরি করে যে আমি ঢাকা থেকে বের হয়েছি, আমার সারা চাকরি জীবনে আমাকে আর আর্মি হেডকোয়ার্টার ঢাকায় পোস্টিং করেনি। এবং আমার ব্যাচের যে লাস্ট, সে তার লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে রিটায়ার করেছে, প্রত্যেক র্যাঙ্কে ঢাকায় চাকরি করেছে, মোট 10 বছর চাকরি করেছে ঢাকায়। আমাকে আমাদের ব্রিগেড, ডিভিশন, তারপরে আর্মি হেডকোয়ার্টার, আমাকে ব্রিগেড হেডকোয়ার্টারের উপরে কোনোদিন পোস্টিং দেওয়া হয়নি, আর্মি হেডকোয়ার্টার পোস্টিং করেনি আমাকে। আমার ক্যারিয়ার প্রোফাইলে যত ভালো ভালো পোস্টিং পাওয়া উচিত ছিল, মেজর র্যাঙ্ক, লেফটেন্যান্ট কর্নেল, অধিকাংশই আমাকে দেওয়া হয় নাই। আমি ফরেন 1 থেকে 6 আমলেও দেওয়া হয়নি? 1 থেকে 6 আমলেও আপনাকে দেওয়া হয়নি যখন বিএনপি তখন ক্ষমতায় ছিল? নমিনেট প্রমোশন পেয়েছি আমি লেফটেন্যান্ট কর্নেল থেকে। না না, আপনি বললেন যে প্রমোশন পোস্টিং পেয়েছেন, কিন্তু যে হায়ার র্যাঙ্কে থাকার যে সুবিধাজনক প্রমোশন গুলা, না, পজিশন গুলা, তখন সেগুলো আমি আপনাকে যখন দেওয়া হয়নি? প্রথম লেফটেন্যান্ট কর্নেল হলাম, আমাদের এখন তো ওরকম হয় না, আমাদের সময় ফার্স্ট পোস্টিং হতো কোনো একটা ব্যাটালিয়ন কমান্ড হতো। ব্যাটালিয়ন কমান্ড পরে আমি প্রায় 20 মাস ছিলাম তখন ব্যাটালিয়ন কমান্ডে। তো তখন আমার ব্যাটালিয়ন মিশনে যাওয়ার সময় আসলো, মিশনে যায় ব্যাটালিয়ন নিয়ে একজন ফুল কর্নেল, সুতরাং আমাকে তখন পোস্টিং করতে হবে। তো পোস্টিং একজন লেফটেন্যান্ট কর্নেলের যে ভালো পোস্টিং, ডিভিশন হেডকোয়ার্টারে অপারেশনাল স্টাফ অফিসার, ওটা দেওয়া হয়নি আমাকে। যেটা দেওয়া হচ্ছে ওটা ওই অপারেশনাল স্টাফ অফিসারকে ভালো, ওটা হলো ইনস্ট্রাক্টর। ইনস্ট্রাক্টর সেনাবাহিনীতে যারা বিভিন্ন ওকে। কোর্সে ফার্স্ট সেকেন্ড হয় তাদেরকে ইনস্ট্রাক্টর বানানো হয়। তো সেই সময় আমি আলহামদুলিল্লাহ মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল 3 পদবিতে আমি ইনস্ট্রাক্টর ছিলাম। আমার ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কেও আমার পোস্টিং হওয়ার কথা ছিল চিফ ইনস্ট্রাক্টর, সেটা দেওয়া হয়নি আমাকে। সেটা কি 1/11 সরকারের মইনুল আমলে? আমলে 111 এর পরে। মানে তো সেইভাবে আমি ভালো পোস্টিং কোনোদিনই পাইনি। আর্মি হেডকোয়ার্টারে আমার ব্যাচের মধ্যে সবাই মানে আপনার ওয়ার্স্ট অফিসার, বাংলাদেশ আর্মিও আর্মি অফিসার কোনো না কোনো পদে চাকরি করেছে, ডিভিশনের করে চাকরি করেছে, আমি পাইনি। তো ফরেন ট্রেনিং, আমি আমার 3 সিনিয়র সোর্ডের সাথে ফাইট করে আমি ফার্স্ট হয়েছি।
আমাকে দেওয়া হয়নি। 4 বছর পর্যন্ত আমাকে বলে সিকিউরিটি ক্লিয়ারেন্স নাই। হোয়াট সিকিউরিটি ক্লিয়ারেন্স ডু আই নিড টু গো টু আমেরিকা? 4 বছর পরে গিয়েছি আমি। লাইক ইউ বিলং টু বাংলাদেশ আর্মি, আপনার আর কিসের সিকিউরিটি দিস ইজ মাই ক্লিয়ারেন্স দরকার? কোয়েশ্চেন। এর তো কোনো উত্তর দিতে পারবে না কেউ। আমি আমার ব্যাচমেট আমার ব্যাচমেট যদি কেউ মিশনে যায়, আমার ফার্স্টে যাওয়ার কথা। আমাদের সেকেন্ড ম্যান প্রথমে গেছে, তার 8.5 বছর পরে আমি গেছি, এবং সে গিয়েছে হাইয়েস্ট পেইড মিশনে, আর আমি গিয়েছি লোয়েস্ট পেইড মিশনে। আমার ব্যাচমেট সবাই 2টা করে মিশন করেছে, সো মাচ কেউ 3টাও ডিসক্রিমিনেশন। করেছে, আমি একটা মিশন করেছি। আমার এগুলো নিয়ে কোনো আক্ষেপ নাই। যারা এগুলো জুলুম করেছে সব আখেরাতে ইনশাআল্লাহ আমার বেহেশতের রাস্তা সহজ করবে। ইনশাআল্লাহ। তো ভাই, আমাদের লম্বা সময় আলোচনা চললো, আমার মনে হয় শেষ করা উচিত। আপনাকে নিয়ে আমরা পরবর্তীতে আরো পর্ব করব। তো আজকের পর্বের যদি কোনো আপনার কোনো ক্লোজিং স্টেটমেন্ট থাকে, বিজয় দিবস কিংবা আমাদের স্বাধীনতা সবকিছু নিয়ে। আমি যে জিনিসটা প্রতি বক্তব্যই ইদানিং বলছি, 2রা ডিসেম্বর যেটা আমাদের এই পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির একটা বর্ষকারণ, 1997 সালে আইওয়াস শান্তি চুক্তি হয়েছিল। আপনি দেখেছেন কিনা জানি না আমার এইগুলো, আমি আপনাকে লিঙ্কগুলি পাঠিয়ে দেবো আমাদের বক্তব্য। ওখানে আমি বলেছি, এবং আমি ইদানিং সম্প্রতি সবখানে বলছি, যে আমাদের এই এত বড় একটা বিপ্লব হলো এবং বিজয় হলো, এটা কি শুধুমাত্র নির্বাচন করে ক্ষমতা পরিবর্তনের জন্যই? আমরা একটা সুখী, No. শান্তিপূর্ণ, সমৃদ্ধি, দুর্নীতিমুক্ত, শোষণ মুক্ত, জুলুম নির্যাতন মুক্ত বাংলাদেশ দিয়েছিলাম, এবং কোনো উন্নতি দেখি না। আমাদের পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশে 11 ভাগের 1 ভাগ। সেখানে আজকে আমাদের অখণ্ডতা হুমকির মুখে। আওয়ামী লীগ প্রায় 200-র মতো ক্যাম্প প্রত্যাহার করেছে, যার ফলে তাদের দৌরাত্ম্য বেড়ে গেছে, আমাদের সেনাবাহিনী মার খাচ্ছে তাদের হাতে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে দেখা করে বলে এসেছি, আমি নিরাপত্তা উপদেষ্টার সাথে দেখা করে বলে এসেছি, আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, এবং এগুলো নিয়ে আমি একটা 10 জন জেনারেলকে নিয়ে একটা টিম করে কাজ করছি পার্বত্য চট্টগ্রাম লাস্টিং সলিউশনের জন্য। এখানে আমি বলেছি যে ইমিডিয়েটলি আমার পরিস্থিতি যেন আর খারাপ না হয়, এই জন্য 4টা ব্রিগেড ওখানে মোতায়েন করার কথা বলেছি। কোথেকে কোথেকে ব্রিগেড না হবে সেটা বলে দিয়েছি। আমি আবার যাব ওনাদের কাছে, এটা ইমিডিয়েট করতে হবে। তো আমাদের এই যে অখণ্ডতার প্রশ্নে রাজনৈতিক দলরা খুব চিন্তিত নয়। আগে আমাদের সার্বভৌমত্ব অখণ্ডতা নিশ্চিত করে তারপরে নির্বাচন করতে হবে। তো আমি আশা করব, আমি ওই দিন একটা অনুষ্ঠানে ডক্টর শফিক ছিলেন ওখানে, ওনার সামনেই বলেছি আমি আশ্চর্য যে রাজনৈতিক দলগুলো অখণ্ডতার প্রশ্নে কেউ কোনো কথা বলে না। পার্বত্য চট্টগ্রামের ইস্যু নিয়ে কারো কোনো বক্তব্য নাই। তো যেটা আমাদের অখণ্ডতার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, তো আমার কাছে সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা। এটা রক্ষা করতে হলে আমাদের ভারত বিরোধী শক্তি যারা আছে তাদের ঐক্য থাকতেই হবে। কিন্তু আমি এটা দেখছি না, এটা আমার কাছে খুব হতাশার ব্যাপার লাগে। ওদিন আমি আমার বড় 2 ভাই এসেছেন ইংল্যান্ড থেকে, ওনাদেরকে নিয়ে ম্যাডাম জিয়াকে দেখতে গিয়েছিলাম। ওখানে আপনার বিএনপি সাবেক 3বারের এমপি সম্ভবত নাজিমউদ্দিন আলমের সাথে দেখা হয়েছিল। ওনাকে আমরা 3 ভাই বলেছি কথা, যে আপনারা দেশের অখণ্ডতা রক্ষার জন্য, আপনারা আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমাদের ভারত বিরোধী শক্তি যদি ঐক্য না থাকে তাহলে আমরা থাকতে পারবো না। আপনারা এটা কিভাবে করবেন আপনারা করেন। আমি কথা বলেছি আমার বক্তৃতার মধ্যে যে আমাদের যতদিন পর্যন্ত ভারত একেবারে টুকরা টুকরা না হয়ে যাবে তারা আমাদেরকে শান্তিতে থাকতে দেবে না। এটা নিয়ে অবশ্যই ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে, আপনি দেখেছেন। ইটস নট লাইক ইটস অফেন্সিভ স্টেটমেন্ট না একটা, মানে আপনি একটা দেশের টুকরা না, টুকরা হয়ে যাওয়ার কথা বলতেছেন। আমি বলছি যে রিয়েলিটিতে ভারত টুকরা টুকরা হয়ে যাবে কি যাবে না আমি জানি না, কিন্তু ওরা এই অখণ্ড যে অবস্থায় ওকে। আছে এখন, এই অবস্থায় থাকলে তারা কোনোদিন আমাদের শান্তিতে থাকতে দিবে না। তো এটাকে তারা মিস ইন্টারপ্রেট করে তারা ইন্ডিয়া টুডে রিপোর্ট করেছে যে আমি প্রভোকেটিভ স্টেটমেন্ট দিয়েছি, আমি চাচ্ছি আমি ভারতকে টুকরো করে দিতে চাচ্ছি। আমি তো ওই ধরনের কোনো অফেন্সিভ কিছু করিও না, বলিও না। ভারতের আনন্দবাজার পত্রিকা রিপোর্ট আচ্ছা। করেছিল যে গোলাম আজম পুত্র আমান আজমির নেতৃত্বে ভারত আক্রমণের পরিকল্পনা। তো তারা তো আমাদের বিরুদ্ধে সবসময় উস্কানিমূলক কথা বলে। আমি এটা বলেছি এই অর্থে যে জি। এই ভারত তো সহসা খণ্ড বিখণ্ড হওয়ার কোনো আশঙ্কা আমি দেখছি না।
যদিও এই সাথে সেভেন সিস্টার্স এর প্রবলেম হুম, আছেই, কিন্তু অনেক কন্ট্রোলড আছে। জি সুতরাং এই ভারত আমাদেরকে জি আমাদের জীবদ্দশায় আমি মনে করি না, এবং অদূর ভবিষ্যতে আমি মনে করি না যে তারা আমাদেরকে শান্তিতে থাকতে দিবে। আমাদের এই জন্য নিজেদের অস্তিত্ব টিকে রাখতে হলে, সাধারণত অখণ্ড রাখতে হলে আমাদের জাতীয়তাবাদের সাথে ঐক্যর কোনো বিকল্প নাই। এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো এই মুহূর্তে আমি কাউকে দেখছি না যে সব জাতীয় শক্তি ঐক্যবদ্ধ করে একটা প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে কিছু করা। এটা নিয়ে আমি একটু শঙ্কিত আছি। জি But আমি আবার আপনার মাধ্যমে দেশবাসীর কাছে আহ্বান রাখবো, যারা দেশকে ভালোবাসেন, আপনারা নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে, ঝগড়াঝাটি ভুলে, কাদা ছোড়াছুড়ি ভুলে ঐক্যবদ্ধ হয়ে দেশের আর স্বাধীনতা অখণ্ডতা রক্ষা করে কিভাবে আমরা দেশকে অগ্রগতি করে নিয়ে যেতে পারি। এখনো আজকে 54 বছর পরে কেউ যদি 71 নিয়ে কথা বলে, যারা ফ্যাসিবাদী প্রতিষ্ঠিত, তাদেরকে নিয়ে টক শো হচ্ছে। আমার তো মনে হয় মিডিয়াগুলো তাদেরকে জিয়ে রাখার জন্য এগুলো করছে। এগুলো একটা ভারতীয় প্রচারণা আমি মনে করছি। ওই দিন আমি ব্যারিস্টার আচ্ছা শাহরিয়ারকে আপনার প্রোগ্রামে কিনা আমি জানি না, শুনলাম বলছে যে জি আমার হাসিনা প্রোগ্রামে তো ছিল মরে গেছে, ডেড বডি, এই ধরনের একটা কথা বলেছে। তো তাদেরকে নিয়ে কেন জি কথা বলা হয় এখন? যারা এখন প্রমাণিত দেশদ্রোহী, তাদেরকে নিয়ে কথা বলা কেন? যারা দেশ বিক্রি করার জন্য কাজ করে, তাদেরকে নিয়ে কেন কথা বলা হবে? আমরা অতীতের দিকে তাকাই। এখন না আমরা মৌলবাদী, জঙ্গি, পরাজিত শক্তি, পক্ষ বিপক্ষ নিয়ে কথা বলে ভারতের প্ল্যান বাস্তবায়ন করছি। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের এখন সমস্যা কি? আমাদের দেশের সাধারণ অবরোধ রক্ষা করা, বেকার সমস্যা দূর করা, দুর্নীতি দূর করা, শিক্ষা ব্যবস্থা উন্নতি করা, এগুলো নিয়ে কোনো কথা বলছি না কেন আমরা? ওয়াই ইউ গো ব্যাক? তাহলে তো 47-এ যান না কেন? 47-এর আগে কথা বলেন না কেন? এগুলি হলো একটা জি সুদূর প্রসারী পরিকল্পনা আমাদের অগ্রগতিকে প্রতিরোধ করার জন্য। তা আমি রাজনীতিবিদরা কেন এই চেতনা আসেন আমি জানি না। প্লিজ লুক ফরওয়ার্ড, সামনে তাকান। আমাদের স্বাধীনতা তখন রক্ষা কিভাবে করতে হবে, আমাদের দুর্নীতি কিভাবে দূর করতে হবে, আমাদের শিক্ষা ব্যবস্থা কিভাবে উন্নতি করতে হবে, আমাদের কিভাবে ন্যায় শাসন ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, এগুলি নিয়ে কথা বলেন এবং এগুলি নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে এগিয়ে যান। জি বিজয় দিবসে জি। সবার অনেক প্রতি বিজয় ধন্যবাদ। দিবসের শুভেচ্ছা থাকলো। আমি আশা করব এই বিজয় দিবস উপলক্ষ করে আমরা সবাই আবার ঐক্যবদ্ধ হতে পারি। জি অনেক ধন্যবাদ আজমি ভাই। ইনশাল্লাহ আমাদের পরবর্তীতে আবার কথা হবে। আমরা আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।